দীর্ঘ 15টা বছর কেটে গেল। এই কাদা মাটির গন্ধটা আজও একই রকম আছে। শুধু মানুষগুলোর মন বদলে গেছে। যেদিন এই গ্রাম ছেড়েছিলাম, পরনে একটা ছেঁড়া শার্ট ছাড়া আর কিছুই ছিল না। পেটে ছিল খিদে, আর বুকে ছিল আপনজনদের অবহেলার তীব্র ক্ষত। মেজো ভাইয়া লাথি মেরে ঘর থেকে বের করে দিয়েছিল। বাবা মা কেউ সেদিন হাতটা বাড়িয়ে বলেনি, থাক বাবা, তুই তো আমাদেরই সন্তান। আজ 15 বছর পর যখন ফিরেছি, তখন আমি আর সেই অবহেলিত ঈশান নই। আজ আমি টেক্সটাইল ও শিপিং ইন্ডাস্ট্রির শীর্ষস্থান দখল করা গ্রুপ অফ কোম্পানিজের কর্ণধার, দেশের অন্যতম সেরা শীর্ষ কোটিপতি। কিন্তু এই জৌলুস, এই হাজার কোটি টাকা, এগুলো কি আমার ভেতরের সেই রক্তাক্ত শৈশবটাকে মুছে দিতে পারবে? পারবে না। টাকার পাহাড় আছে, কিন্তু ফেলে আসা সেই কান্নাগুলো আজও মাঝরাতে আমাকে ঘুমাতে দেয় না। ঈশানের কণ্ঠস্বরে যে গভীর শূন্যতা আর হাহাকার লুকিয়েছিল, তা যেন চারপাশের নিস্তব্ধ বাতাসকেও ভারী করে তুলল। 15 বছর আগে এই গ্রামে জমিদারের মতো আলিশান বাড়িটার সবচেয়ে অবহেলিত আর লাঞ্ছিত ছেলে ছিল ঈশান। পড়ালেখায় একটু পিছিয়ে থাকায় আর শান্ত স্বভাবের হওয়ার কারণে তার সবসময় পরিবারের বোঝা ভাবা হতো। মেজো ভাই আর বড় বোনের দামি জামা কাপড় পরত, ভালো খাবার খেত, আর ঈশানের ভাগ্যে জুটত সবার ফেলে দেওয়া উচ্ছিষ্ট আর পুরনো কাপড়। অপরাধ না করেও প্রতিদিন চোরের মতো মার খেতে হতো তাকে। অবহেলা আর অপমানের শেষ সীমায় পৌঁছে যেদিন তাকে চুরির মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল, সেদিন এই ধুলোবালির পথেই অশ্রুসিক্ত চোখে হেঁটে গিয়ে টেনে উঠেছিল সে। আজ সে দেশের টপ বিলিনিয়ার, তার ইশারায় হাজার হাজার মানুষ চলে। কিন্তু নিজের গ্রামে, নিজের জন্মভিটার সামনে দাঁড়িয়ে সে আজও সেই 15 বছর আগের ক্ষুধার্ত একাকী বালকটিকেই খুঁজে বেড়াচ্ছে। তার ভেতরে দুঃখটা কোনো দামি ব্যান্ডের গাড়ি বা ব্যাংক ব্যালেন্স দিয়ে ঢাকার মতো নয়। ঈশান ধীর পায়ে হেঁটে গ্রামের একটা পুরনো চায়ের দোকানে এসে দাঁড়ালো। সেখানে গ্রামের কিছু পুরনো চেনামুখ বসে আড্ডা দিচ্ছে। এই ভাই, আপনারে কেমন যেন চেনা চেনা লাগতেছে, ঠিক চিনতে পারতেছি না। আপনি কি এই গ্রামের লোক? সোহেল, তুই তোর এই দোস্তরেও ভুলে গেলি? 15 বছরে সত্যি অনেক কিছু বদলে গেছে রে। হ্যাঁ ঈশান, তুই? সত্যি তুই ঈশান? ওরে ভাই আমার, তুই কই হারাই গেছিলি? আমরা তো ভাবছিলাম তুই মরেই গেছিস। তোর এই অবস্থা কেন? কাপড় চোপড় তো একদম সাধারণ। ঢাকা শহরে কি কিছুই করতে পারলি না রে বন্ধু? জীবন যুদ্ধটা সহজ ছিল না রে সোহেল, অনেক কষ্ট করে টিকে থাকতে হয়েছে। আজ শুধু শিকড়ের টানে ফিরে এলাম। আচ্ছা, বাড়ির সবাই কেমন আছে? বাবা মা ভাইয়ারা? আর বলিস না, তোর বাবা আশরাফ আলী চৌধুরী আর মা রাহেলা বেগম এখন পুরো বদলে গেছে। তোর মেজো ভাই ইমরান এখন গ্রামের মাতব্বর, খুব অহংকার ওনার। কিন্তু তোরে তো ওনারা কেউ মনেও রাখেনি রে। তুই বাড়ি যাবি? আমার তো ভয় লাগতেছে তোরে এই অবস্থায় দেখলে ওনারা আবার অপমান না করে। ঈশান সোহেলের কাছ থেকে বিদায় নিয়ে তাদের সেই বিশাল চৌধুরী বাড়ির রাজকীয় উঠোনে গিয়ে দাঁড়ালো। আশরাফ আলী চৌধুরী ইজি চেয়ারে বসে আছেন, পাশে তার স্ত্রী রাহেলা বেগম পানের বাটা নিয়ে বসে আছেন। মেজ ছেলে ইমরান চৌধুরী দাপটের সাথে ফোনে কারোর সাথে কথা বলছে। হ্যাঁ শোনো, চৌধুরী বাড়ির ইজ্জতের ব্যাপার। আগামী সপ্তাহের মিটিং যেন কোনো ভুল না হয়। এলাকায় আমার চেয়ে বড় লোক আর কেউ নেই, এটা সবাইকে বুঝিয়ে দিতে হবে। ওগো, দেখো তো গেট দিয়ে কে ঢুকতেছে। হয়তো কোনো ভিখারি ময়লা একটা ব্যাগ হাতে নিয়ে বাড়ির ভেতর চলে যাচ্ছে। কে রে ওটা? এই চৌধুরী বাড়িতে ভিক্ষা দেওয়া নিষেধ, বাইরে যাও। বাবা মা, আমি ঈশান, তোমাদের ছোট ছেলে। 15 বছর পর বাড়ি ফিরেছি। কি ঈশান? ওরে বাবারে বাবা, 15 বছর পর আপদ আবার বিদায় হয়ে ফিরে এসেছে। তা কি মনে করে ঢাকা শহরে গিয়ে ভিক্ষা জোটে নাই, তাই আবার চৌধুরী বাড়ির সম্পত্তি ভাগ নিতে এসেছিস? তোর লজ্জা করে না? তুই আবার কেন আসলি রে? যেদিন তোরে চুরির দায়ে বাড়ি থেকে বের করা হয়েছিল, সেদিন তো আমাদের জন্য তুই মরে গেছিস। এই ছেঁড়া কাপড়ের ভিখারিকে ঘরে তুললে গ্রামের মানুষ আমাদের দিকে আঙ্গুল তুলবে। মা, আমি কোনো সম্পত্তির ভাগ নিতে আসিনি, শুধু দেখতে এসেছিলাম 15 বছর পর তোমাদের মনটা একটু নরম হয়েছে কিনা। কিন্তু দেখছি
তোমাদের কাছে মানুষের চেয়ে টাকার অহংকারটাই বড় রয়ে গেছে। বাবা, তুমিও কি কিছু বলবে না? ইমরান যা বলছে ঠিকই বলছে। আমাদের বড় ছেলে বিদেশে থাকে, মেজো ছেলে পুরো এলাকা চালায়। তোর মতো একটা ব্যর্থ কুলাঙ্গার ছেলেকে ঘরে আশ্রয় দিয়ে আমি সমাজের মুখ পুরাতে পারবো না। যেখানে ছেলে সেখানেই চলে যা। নিজের জন্মদাতা পিতামাতার মুখ থেকে এমন নির্মম কথা শুনে ঈশানের বুকটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল, কিন্তু সে নিজেকে সামলে নিল। সে দেখল রক্ত আর বংশের চেয়ে এই মানুষগুলোর কাছে বাক্য জৌলসটাই শেষ কথা। তারা ভাবছে ঈশান হয়তো কোনো রকমের দিনমজুর খেটে বেঁচে আছে, তাই তাকে আবার লাঞ্ছিত করে তাড়িয়ে দিতে চাইছে। কিন্তু তারা জানে না যে ছেলেকে তারা আজ ভিখারি বলে তাড়িয়ে দিচ্ছে, তার একটা শোয়ের উপর পুরো দেশের অর্থনীতি ওঠানামা করে। ঈশানের পেছনে যে জগৎটা অপেক্ষা করছে তা এই চৌধুরী বাড়ির কল্পনারও বাইরে। ঠিক তখনই চৌধুরী বাড়ির গেটের সামনে হুট করে তীব্র শব্দে ব্রেক কষল 3টি কালো রঙের বিলাসবহুল প্রাডো গাড়ি। গাড়িগুলো থেকে স্যুট টাই পরা কয়েকজন বডিগার্ড এবং একজন বয়স্ক বৃদ্ধ গম্ভীর ব্যক্তি নেমে এলেন। তিনি আর কেউ নন, ঈশানের পার্সোনাল সেক্রেটারি ও ম্যানেজার রফিক সাহেব। তিনি খুব ব্যস্ত ভঙ্গিতে হাতে আইপ্যাড আর ফাইল নিয়ে উঠোনে ঢুকলেন। স্যার স্যার আপনি এখানে? আপনার পুরো জেলা খুঁজে বেড়াচ্ছি আপনাকে। আপনার সিকিউরিটি টিম পেছনে রাস্তায় জ্যামে আটকে গিয়েছিল। এনারা কারা আর কাকে স্যার বলছেন? স্যার, ঢাকা থেকে মিনিস্ট্রি অফ কমার্স থেকে ফোন এসেছিল। আপনার নতুন যে 500 কোটি টাকার শিপইয়ার্ড প্রজেক্টটা পাস হয়েছে সেটার পেপার আপনার জরুরি সই লাগবে। আর আজ রাতেই জাপানি ক্লায়েন্টের সাথে আপনার 5 স্টার হোটেলে ডিনার মিটিং আছে। আমাদের এক্ষুনি রওনা হতে হবে স্যার। আপনার প্রাইভেট হেলিকপ্টার রেডি করা হচ্ছে। হেলিকপ্টার? কার প্রজেক্ট? কার কথা বলছেন আপনি? কেন, আপনারা জানেন না? ইনি হলেন দেশের 1 নম্বর শিল্পপতি, এসআই গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যান জনাব ঈশান চৌধুরী। আপনাদের এই পুরো গ্রামটা চাইলে উনি 1 মিনিটে কিনে নিতে পারেন। পুরো চৌধুরী পরিবার যেন বজ্রাহত হলো। ইমরান চৌধুরীর হাতের ফোন মাটিতে পড়ে গেল। রাহেলা বেগম নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না, আর আশরাফ আলী চৌধুরী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। ঈশান তার হাতের ময়লা ব্যাগটা তুলে নিল এবং রফিক সাহেবের দেওয়া দামি রোদ চশমাটা চোখে পড়ল। কি হলো মেজো ভাইয়া, মুখটা এমন শুকিয়ে গেল কেন? বাবা মা, তোমরা তো ঠিকই বলেছিলে এই চৌধুরী বাড়ির সম্পত্তির ভাগ নেওয়ার যোগ্যতা আমার নেই, কারণ তোমাদের এই পুরো সম্পত্তিটা কিনতে আমার একদিনের আয়ও খরচ হবে না। আমি এসেছিলাম তোমাদের একটু ভালোবাসা পেতে, কিন্তু তোমরা দিলে অবহেলা। ভালো থেকো তোমরা। রফিক সাহেব, গাড়ি স্টার্ট দিন। এই ধুলোবালি মাখা অতীতটা আমি আজীবনের জন্য এই গ্রামেই ফেলে গেলাম। ঈশান ধীর পায়ে হেঁটে গিয়ে বিলাসবহুল কালো প্রাডো গাড়িতে গিয়ে বসল। বডিগার্ডরা সসম্মানে গাড়ির দরজা বন্ধ করে দিল। গাড়িগুলো ধুলো উড়িয়ে স্টার্ট নিল, আর পেছনে ধুলোর মাঝে স্তব্ধ, অনুতপ্ত আর হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল ঈশানের পরিবার। চৌধুরী বাড়ির রাজকীয় গেট দিয়ে ধুলো উড়িয়ে যখন কালো রঙের প্রাডো গাড়িগুলো বেরিয়ে গেল, তখন পুরো উঠোন জুড়ে এক ভৌতিক নীরবতা নেমে এসেছে। ইমরান চৌধুরীর হাত থেকে দামি স্মার্টফোন মাটিতে পড়ে ডিসপ্লেটা ভেঙে চুরমার হয়ে গেছে, কিন্তু সেদিকে তার কোনো খেয়াল নেই। আশরাফ আলী চৌধুরী ইজি চেয়ারের হাতলটা এমনভাবে চেপে ধরে আছেন যে তার হাতের রগগুলো ফুলে উঠেছে। রাহেলা বেগমের কপালে হাত দিয়ে উঠোনের এক কোণে ধপ করে বসে পড়েছেন। যে ছেলেকে তারা একটু আগে ভিখারি বলে লাথি মারতে বাকি রেখেছিল, সে নাকি দেশের শীর্ষ কোটিপতি, এসআই গ্রুপের চেয়ারম্যান। এই চরম সত্যটা যেন তাদের চেনা জগৎটাকে এক নিমেষে ওলটপালট করে দিল। কিন্তু গল্প এখানেই শেষ নয়। গ্রামে মেঠো পথ ধরে গাড়ি ছুটে চলো ঈশানের চোখ দুটো তখনও জানালার বাইরে স্থির, আর তার মনে জ্বলছে এক চরম রহস্যের আগুন। রফিক সাহেব, গাড়িটা গ্রামের পুরনো বটতলার দিকে নিন। আমি জানি চৌধুরী বাড়ির মানুষগুলো এখন অনুতপ্ত হওয়ার চেয়ে বেশি ভয় পাচ্ছে, কিন্তু তারা জানে না আমি এই গ্রামে শুধু আমার ফেলে আসা অতীত দেখতে আসিনি। 15 বছর আগে আমাকে চুরির অপবাদ দিয়ে যে রাতে বের করে দেওয়া হয়েছিল, সেই রাতের একটা রহস্য আজও অমীমাংসিত রয়ে গেছে। রফিক সাহেব, আমি আপনাকে যে ফাইলটা রেডি করতে বলেছিলাম সেটার আপডেট কি? স্যার, আপনার নির্দেশ মতো আমাদের ইনভেস্টিগেশন টিম গত 3 মাস ধরে এই গ্রামে গোপনে কাজ করেছে। 15 বছর আগে আপনার মেজো ভাই ইমরান চৌধুরী যে আলমারি থেকে টাকা চুরির নাটক সাজিয়েছিল, তার পেছনে শুধু আপনাকে তাড়ানোর উদ্দেশ্য ছিল না,
এর পেছনে জড়িয়ে আছে বিশাল এক ভূগর্ভস্থ সিন্ডিকেট। আর এই চৌধুরী বাড়ির একটা গোপন দলিল, যা আপনার দাদা শুধু আপনার নামে লিখে দিয়ে গিয়েছিলেন। ইমরান চৌধুরী এবং আপনার বাবা সেই দলিলটা হাতিয়ে নেওয়ার জন্যই আপনাকে চোরের অপবাদ দিয়ে পুলিশে দেওয়ার ভয় দেখিয়ে তাড়িয়েছিল। আমার দাদা আমার নামে দলিল লিখে গিয়েছিলেন, অথচ আমাকে বলা হয়েছিল আমি নাকি এই পরিবারের সবচেয়ে বড় বোঝা। রফিক সাহেব, গাড়ি থামান। বটতলার ওই অন্ধকার ছায়ায় কে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন? ওটাই আমার অতীত, আর ওখানেই লুকিয়ে আছে আমার আগামী চাল। গাড়িটি এসে থামলো নিঝুম বটতলার পাশে। চারিদিকে ঝিঝি পোকার ডাক আর ঘুটঘুটে অন্ধকার। গাড়ি থেকে নেমে এলো ঈশান। তারপর এখন আর সেই ছেঁড়া শার্ট নেই, বডিগার্ডের বাড়িয়ে দেওয়া ব্ল্যাক ব্লেজারটা সে কাঁধে জড়িয়ে নিয়েছে। ঠিক তখনই অন্ধকারের আড়াল থেকে একটা অবৈ লাঠি ভর দিয়ে সামনে এগিয়ে এলো। লোকটার একটা চোখ নষ্ট আর মুখে গভীর ক্ষতর দাগ। লোকটাকে দেখেই ঈশানের চোখের মনি সংকুচিত হয়ে এলো। ছোট বাবা, তুমি সত্যিই ফিরেছো। আমি জানতাম আমার ছোট বাবা একদিন এই পাপের সাম্রাজ্য গড়িয়ে দিতে ফিরে আসবে। কাদের ভাই, তোমার এই অবস্থা কেন? 15 বছর আগে তুমি তো একমাত্র মানুষ ছিলে যে আমার জন্য কেঁদেছিলে, আর আজ তোমার এক চোখ অন্ধ, পায়ে এই ক্ষত কেন? ছোট বাবা, তুমি চলে যাওয়ার পর আমি যখন আশরাফ আলী চৌধুরী আর ইমরান চৌধুরীর কাছে গিয়ে চিৎকার করে বলেছিলাম যে তুমি চুরি করনি, টাকা ইমরান চৌধুরী নিজেই লুকিয়ে রেখেছিল, তখন তারা আমার ওপর অমানসিক নির্যাতন চালিয়েছিল। ইমরান চৌধুরী নিজের হাতে রড দিয়ে আমার চোখটা গলিয়ে দেয়, পাটা ভেঙে দেয়, যাতে আমি গ্রামের মানুষের কাছে মুখ না খুলতে পারি। শুধু তাই নয়, তোমার দাদার সেই আসল উইলটা তারা একটা লোহার লকারে লুকিয়ে রেখেছে, যা খুলতে একটা বিশেষ কোড লাগে। ইমরান চৌধুরী, আমার বিশ্বস্ত মানুষের উপর এই অত্যাচার। রফিক সাহেব, আজ রাতে আমাদের অ্যাকশন শুরু হবে। ইমরান চৌধুরী ভেবেছে সে এই এলাকার ডন, আর আমার বাবা ভেবেছে তার ক্ষমতার দাপটে সবাই অন্ধ। আমি তাদের এক রাতে ফকির বানাবো না, বরং তিলে তিলে তাদের সেই অহংকার চূর্ণ করব, যা দিয়ে তারা মানুষকে মানুষ মনে করতো না। কাদের ভাই, তুমি আজ থেকে আমার সাথে থাকবে। দেশের সেরা হাসপাতালে তোমার চোখের চিকিৎসা হবে। ঈশানের চোখের ভেতরের শান্ত ভাবটা নিমিষে এক বিধ্বংসী ঝড়ে রূপ নিল। সে আর সেই দয়ালু ছেলেটি নয় যে অন্যায় সহ্য করে মুখ বুজে কেঁদেছিল। এখন সে একাধারে দেশের শীর্ষ ব্যবসায়ী এবং চরম প্রতিশোধ পরায়ণ মস্তিষ্কের অধিকারী। গভীর রাতে যখন পুরো গ্রাম ঘুমে আচ্ছন্ন, তখন চৌধুরী বাড়ির ভেতরে চলছিল তীব্র উত্তেজনা আর ঝগড়া। বাবা, তুমি বুঝতে পারছো না, ঈশান যদি দেশের 1 নাম্বার কোটিপতি হয় তবে আমাদের আস্ত গিলে খাবে। আজ বিকালে ওর সেক্রেটারি যে প্রজেক্টের কথা বলল, সেই প্রজেক্টের জন্য তো আমাদের পুরো জমিদার এলাকা সরকারের অধিগ্রহণ করবে নোটিশ পাঠিয়েছে। তার মানে ওই নোটিশের পেছনেও ঈশান আছে। চুপ কর ইমরান, ও আমার রক্ত, আমার ছেলে, আমি ওর বাবা। ও যতই কোটিপতি হোক, এই চৌধুরী বাড়ির দরজায় এসে ওকে মাথা নোয়াতেই হবে। আমি কালই ওর সাথে দেখা করার ব্যবস্থা করছি। কিন্তু ও যদি আমাদেরকে মাফ না করে, ও যেভাবে আমাদের দিকে তাকিয়ে হাসলো, আমার বুকটা কাঁপছে গো। আমরা ওর উপর অনেক অন্যায় করেছি। মা, তুমি থামো তো। কিসের মাফ? ঈশান যদি এত বড়লোক হয়ে থাকে তবে ওর পেছনে নিশ্চয়ই কোনো কালো হাত আছে। একলা একলা তো কেউ আর 15 বছরের দেশের টপ কোটিপতি হতে পারে না। আমি আজ রাতেই আমার শহরের চেনা গ্যাংয়ের মজিদকে ফোন করছি। ঈশানকে এই গ্রাম থেকে জ্যান্ত ফিরতে দেওয়া যাবে না। ও মরলেও ওর সব সম্পত্তি এমনিতেও খবরের কাগজে আসবে যে ওর কোনো ওয়ারিশ নেই। তখন আমরাই হব সব কিছুর মালিক। লোভী মানুষকে কতটা অন্ধ করতে পারে ইমরান চৌধুরী তার বড় প্রমাণ। নিজের আপন ছোট ভাইকে চিরতরে সরিয়ে দেওয়ার জন্য সে মজিদ গুন্ডার সাথে হাত মেলালো। কিন্তু সে জানতো না চৌধুরী বাড়ির প্রতিটি কোণায়, এমনকি যে ভাঙ্গার জানালার পাশে দাঁড়িয়ে সে কথা বলছিল, তার ঠিক বাইরে আড়ি পেতেছিল ঈশানের আধুনিক সার্ভেলেন্স টিমের ড্রোন ক্যামেরা। কয়েক কিলোমিটার দূরে গ্রামের এক বিলাসবহুল গেস্ট হাউসে বসে ল্যাপটপের স্ক্রিনে লাইভ ভিডিও দেখছিল ঈশান। ইমরান চৌধুরী, তুমি তোমার স্বভাবটা বদলাতে পারলে না? নিজের ভাইকে খুন করার ছক কষছ। রফিক সাহেব, মজিদ গুন্ডার ব্যাকগ্রাউন্ড কি? স্যার,
মজিদ মূলত একটা লোকাল গ্যাং লিডার, যাকে আমাদের এসআই গ্রুপের সিকিউরিটি উইং 1 সেকেন্ডে ধূলিসাৎ করে দিতে পারে। কিন্তু স্যার, মজিদের পেছনের আসল গডফাদারকে জানেন? ঢাকা শহরের শীর্ষ মাফিয়া আকরাম খান। আর এই আকরাম খানের সাথেই আগামী সপ্তাহে আপনার টেক্সটাইল ডিলের পার্টনারশিপ হওয়ার কথা ছিল। চমৎকার। সাপও মরবে, লাঠিও ভাঙবে। রফিক সাহেব, আকরাম খানকে এখনই একটা মেইল পাঠান। তাকে বলুন, যদি সে তার এসআই গ্রুপের সাথে 1000 কোটি টাকার ডিলটা বাঁচাতে চায়, তবে আজ রাতেই যেন মজিদ গুন্ডাকে একটা বিশেষ উপহার পাঠায়। আর ইমরান চৌধুরী যে টাকা দিয়ে মজিদকে হায়ার করেছে, সেই ব্যাংক অ্যাকাউন্টটা ফ্রিজ করে দিন। জি স্যার, এক্ষুনি ব্যবস্থা করছি। ইমরান চৌধুরী কাল সকালে ঘুম থেকে উঠে দেখবে তার কোনো ব্যাংক ব্যালেন্স অবশিষ্ট নেই। রাত 1টা। চৌধুরী বাড়ির পেছনে নির্জন বাজারে মজিদ গুন্ডা তার দলবল নিয়ে ওত পেতে বসেছিল। ইমরানের সিগন্যাল পেলেই তারা ঈশানের গেস্ট হাউসে হামলা চালাবে। ঠিক তখনই মজিদের ফোনে একটা কল এলো। ফোনটা স্ক্রিনে ভেসে উঠতেই মজিদের হাত পা কাঁপতে শুরু করলো। ওপাশ থেকে ভেসে এলো গম্ভীর এবং ভয়ঙ্কর কণ্ঠস্বর। মজিদ, তুই কি তোর জীবনটা ভিক্ষা চাস, নাকি আজ রাতেই তোর লাশ বুড়িগঙ্গায় ভাসিয়ে দেব? ভাই ভাই, কি ভুল হয়েছে আমার? আমি তো আপনার কথা মতোই চলি। তুই যে ঈশান চৌধুরীকে মারার সুপারি নিয়েছিস, উনি কি জানিস? ওনারা এক ইশারায় আমার পুরো গ্যাং আর বিজনেস পুলিশ 1 মিনিটে মাটির সাথে মিশিয়ে দেবে। এখন আমি যা বলছি শোন, তুই ইমরান চৌধুরীকে গিয়ে ধরবি। ও তোকে যে টাকা দেওয়ার কথা বলেছে, তার ডাবল টাকা ওর কাছ থেকে আদায় করবি। আর ওকে এমন শিক্ষা দিবি যাতে ও আর কোনোদিন ঈশানের নাম মুখে নেওয়ার সাহস না পাই। যদি এই কাজে ভুল হয়, তবে তোর পুরো বংশ শেষ করে দেব। ফোনটা কেটে যেতেই মজিদ কুন্ডার কপাল দিয়ে ঘাম ঝরতে লাগলো। সে তার ছেলেদের দিকে তাকিয়ে থমথমে গলায় বলল, অ্যাকশন চেঞ্জ। মিশন এখন চৌধুরী বাড়ি। মাঝরাতে যখন পুরো চৌধুরী পরিবার ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই ধরম করে ভেঙে পড়ল তাদের ড্রয়িং রুমের প্রধান দরজা। ভেতরে রামদা আর অস্ত্র হাতে ঢুকে পড়ল মজিদ ও তার দলবল। মজিদ ভাই, আপনারা এখানে কেন? আপনাদের তো যাওয়ার কথা ছিল ঈশানের গেস্ট হাউসে। শালার পুত, তুই আমাদের ফাঁদে ফেলতে চেয়েছিলিস? দেশের সবচেয়ে বড় স্যারের গায়ে হাত দেওয়ার সুপারিশ দিস আমাদের? তোর এত বড় সাহস? বের কর, তোর লকারে যত টাকা আছে আর সোনা আছে, সব বের কর। আর না দিলে আজ রাতেই তোকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেবো। ওরে বাবা রে, ডাকাত পড়েছে, বাঁচাও, কেউ বাঁচাও। মজিদ, তুমি ভুল করছো। ইমরান তো তোমাকে টাকা দিয়েছে, আমাদের ছেড়ে দাও। ওসব টাকা ব্যাংক থেকে গায়েব হয়ে গেছে। ইমরান আমাদের ভুয়া অ্যাকাউন্ট দেখিয়েছে। তোদের জান বাঁচাতে হলে জলদি লকারের চাবি দে। আর ওই যে তোদের দালালি করা আসল দলিল, ওটাও বের কর। পুরো চৌধুরী বাড়ির ভেতরে তখন কান্নার রোল। যে ইমরান চৌধুরী বিকেলে অহংকার করছিল, সে এখন মজিদের পায়ের কাছে পড়ে প্রাণ ভিক্ষা চাইছে। ঠিক তখনই চৌধুরী বাড়ির উঠোন এসে থামলো একটা চেনা জিপ গাড়ি। গাড়ি থেকে ধীর পায়ে নেমে এলো ঈশান চৌধুরী। তার পেছনে সারি সারি পুলিশ অফিসার এবং এসআই গ্রুপের ব্ল্যাক ক্যাট সিকিউরিটি কমান্ডারেরা। দরজার সামনে এসে দাঁড়াতেই পুলিশ অফিসাররা মজিদ আর তার দলবলকে চারদিক থেকে ঘিরে ফেল। হ্যান্ডস আপ, সবাই অস্ত্র ফেলে দাও। কি হলো মেজো ভাইয়া, মধ্যরাতের নাটকটা কেমন জমলো? মজিদ ভাই, আপনাকে ধন্যবাদ সময় মতো কাজটা করার জন্য। ঈশান ভাই আমার, আমাকে বাচ্চা, এরা আমাদের মেরে ফেলবে। আমি ভুল করেছি ভাই, আমাকে মাফ করে দে। মাফ? ইমরান চৌধুরী, 15 বছর আগে যখন আমি তোমার পা জড়িয়ে ধরে বলেছিলাম ভাইয়া আমি চুরি করিনি, আমাকে বাড়ি থেকে বের করে দিও না, তখন তোমার মন গলেনি? যখন কাদের ভাইয়ের চোখটা তুমি নিজের হাতে গলিয়ে দিয়েছিলে, তখন তোমার দয়া হয়নি। আজ নিজের জীবন বাঁচাতে ভাইয়ের পা ধরছ? রফিক সাহেব, লকারটা ভাঙুন এবং আমার দাদার আসল দলিলটা বের করুন। আর মজিদ সহ এই ইমরান চৌধুরীকে পুলিশের হাতে তুলে দিন। চুরির দায়ে নয়, কাদের ভাইয়ের চোখ নষ্ট করা এবং খুনের চেষ্টা করার অপরাধে। পুলিশ যখন ইমরান চৌধুরীকে হাত করা পড়াচ্ছিল, তখন আশরাফ আলী
চৌধুরী আর রাহেলা বেগম ঈশানের সামনে এসে হাত জোর করে দাঁড়ালেন। তাদের চোখে এখন শুধু অপরাধবোধ আর তীব্র আতঙ্ক। যে ছেলেকে তারা তাড়িয়ে দিয়েছিল আজ সেই তাদের জীবন বাঁচালো, আবার সেই তাদের সাজানো অহংকারের প্রাসাদ এক রাতে গুড়িয়ে দিল। কিন্তু ঈশানের রহস্যময় চাহনি বলছিল খেলা মাত্র শুরু হয়েছে। চৌধুরী পরিবারের আসল পতন এবং দাদার দলিলের ভেতরের আসল সত্যটা এখনো বাকি। মাঝরাতে নিস্তব্ধতা ভেঙে যখন পুলিশের সাইরেনের আওয়াজ চৌধুরী বাড়ির উঠোন থেকে ধীরে ধীরে দূরে মিলিয়ে গেল, তখন পুরো বাড়িটা যেন একটা জীবন্ত কবরস্থানে পরিণত হলো। ইমরান চৌধুরীকে যখন পুলিশ ভ্যানে তোলা হচ্ছিল, সে এক নজর ঈশানের দিকে তাকিয়েছিল। সেই চোখে অনুতাপ ছিল না, ছিল চরম হিংসা আর প্রতিশোধের আগুন। ঘরে এক কোণে লোহা কাটার আধুনিক যন্ত্র দিয়ে রফিক সাহেবের লোকজনেরা তখন ভারী লকারটা কাটার চেষ্টা করছে। তীব্র স্ফুলিঙ্গ ছিটকে পড়ছে চারিদিকে। আশরাফ আলী চৌধুরী এবং রাহেলা বেগম সোফার এক পাশে জড়সড় হয়ে বসে আছেন। তারা নিজের সন্তানকে চিনতে পারছেন না। এই ঈশান শান্ত মায়াবী কোনো ছেলে নয়, তার প্রতিটি পদক্ষেপ যেন দাবা খেলার জালের মতো মাপা। লকারটা কাটার শেষ শব্দ হতেই রফিক সাহেব ভেতর থেকে একটা পুরনো চামড়ার ফাইল এবং একটি অদ্ভুত দেখতে ছোট্ট মেটালিক বক্স বের করে আনলেন। স্যার, লকার খোলা হয়েছে। এই যে আপনার দাদার আসল উইল বা দলিল। কিন্তু স্যার, এই ফাইলের নিচে একটা ডায়েরি আর এই লকড মেটালিক বক্সটা পাওয়া গেছে। এটা কিসের বক্স আমরা এখনো বুঝতে পারছি না স্যার। রফিক সাহেব, দলিলটা আসল, কিন্তু এই উইলের শেষ পাতায় আমার দাদার সইয়ের পাশে আরেকটা সই আছে যা লাল কালিতে হয়। আর এই ডায়েরিটা তো আমার দাদার হাতে লেখা নয়। বাবা, এই ডায়েরিটা কার? আর এই মেটালিক বক্সের চাবি কোথায়? আমি কিছু জানি না ঈশান। তোর দাদা মারা যাওয়ার আগের রাতে ইমরান আর আমি শুধু এই লকারটা বন্ধ দেখেছিলাম। এই বক্সের ব্যাপারে আমরা সত্যিই কিছু জানি না। দোহাই তোর, আমাদের আর পালিয়ে দিস না। মিথ্যা বলছো বাবা। তোমরা যদি নাই জানতে তবে এই বক্সে আমার মায়ের নাম রাহেলা কেন খোদাই করা? মা, তুমি বলো এই রহস্যটা কি? 15 বছর ধরে তোমরা আমার উপর যে ঘৃণা দেখিয়েছো তার পেছনে কি শুধু আমি পড়াশোনায় খারাপ ছিলাম সেটাই কারণ, নাকি এর পেছনে আরো বড় কোনো অন্ধকার সত্যি লুকিয়ে আছে? ঈশানের প্রশ্নের মুখে রাহেলা বেগম হঠাৎ করেই কেমন যেন পাথর হয়ে গেলেন। তার মুখ থেকে সমস্ত রক্ত চুষে নিয়েছে কেউ। তিনি কাঁপতে কাঁপতে নিজের আঁচলটা কামড়ে ধরলেন, কিন্তু একটা শব্দ তার মুখ থেকে বের হলো না। ঠিক তখনই গেস্ট হাউসের বাইরে থেকে তীব্র গতিতে একটা মোটরসাইকেল এসে থামার শব্দ হলো। বডিগার্ডরা তৎক্ষণাৎ পজিশন নিল। ভেতরে হন্তদন্ত হয়ে ঢুকে পড়ল ঈশানের সিকিউরিটি উইং এর প্রধান সাজ্জাদ। তার হাতে একটা জরুরি ডিক্রিপশন রিপোর্ট। স্যার, এক চরম বিপদ হয়েছে। আমরা ঢাকা থেকে খবর পেয়েছি মাফিয়া আকরাম খান আধ ঘন্টা আগে তার নিজের ডেরায় খুন হয়েছেন। আর ওনাকে খুন করার ঠিক 2 মিনিট আগে ওনার ফোন থেকে এই গ্রামের একটা সচল নাম্বারে কল এসেছিল। কি আকরাম খান খুন হয়েছেন? উনি তো আমার বিজনেস পার্টনার হতে যাচ্ছিলেন। ওনাকে মারার সাহস কার হলো? আর ওনার ফোন থেকে এই গ্রামে কার কাছে কল এসেছিল? নাম্বারটা কার? স্যার, নাম্বারটা ট্রেস করে দেখা গেছে ওটা এই চৌধুরী বাড়িরই কোনো একজন সচল সিম কার্ডের নাম্বার, যা বর্তমানে এই ঘরের ভেতরেই কোথাও যেন আছে। সাজ্জাদের এই একটা কথায় ঘরের ভেতরে তাপমাত্রা যেন এক নিমিষেই হিমাঙ্কে নেমে এলো। প্রত্যেকের দিকে সন্দেহের চোখে তাকাতে লাগলো। ইমরান তো পুলিশের হেফাজতে, মজিদ গুন্ডাও জেলে। তাহলে এই ঘরের ভেতরে আর কে আছে যে ঢাকা শহরের এত বড় মাফিয়াকে নিয়ন্ত্রণ করছিল এবং যার এক ইশারায় আকরাম খানকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হলো? ঈশানের চোখ দুটো এবার ঘুরতে লাগলো আশরাফ আলী চৌধুরী আর রাহেলা বেগমের মুখের ওপর। কিন্তু ঠিক তখনই সেই মেটালিক বক্সের ভেতর থেকে একটা মৃদু পিপ পিপ শব্দ শুরু হতে করলো। বক্সের গায়ে থাকা একটা ছোট্ট ডিজিটাল স্ক্রিনে জ্বলে উঠল, যেখানে টাইম কাউন্টডাউন শুরু হয়েছে 29, 28, 27। স্যার, এটা তো কোনো সাধারণ বক্স নয়। এটা একটা রিমোটলি অ্যাক্টিভেটেড টাইম বোম। কেউ একজন দূর থেকে সিগন্যাল পাঠিয়ে এই বক্সের টাইমার অন করে দিয়েছে। আমাদের এক্ষুনি বাড়ি থেকে বের হতে হবে স্যার। কেউ আমাদের এখান থেকে জ্যান্ত বের হতে দিতে চায় না। রফিক সাহেব, বাবা মাকে টেনে গাড়িতে তুলুন। সাজ্জাদ, ডায়েরি আর ফাইলটা নাও জলদি। পুরো বাড়ি জুড়ে আতঙ্ক আর চিৎকারের রোল উঠল। বডিগার্ডরা আশরাফ আলী আর রাহেলা বেগমকে টেনে হিসেবে উঠোনের দিকে নিয়ে গেল। ঈশান মেটালিক বক্সটার দিকে শেষবারের মতো তাকালো। টাইমার তখন দেখাচ্ছে
543। ঠিক সেই মুহূর্তে ঈশানের ফোনে স্ক্রিনে একটা অচেনা নাম্বার থেকে টেক্সট মেসেজ ভেসে উঠল। মেসেজে লেখা, স্বাগতম ছোট ভাই, 15 বছর পর শিয়ালদহের বাগখাঁচায় ঢুকেছে। খেলা তো আমি ঢাকা থেকে বসে খেলছি। ঈশান চোখ বড় বড় করে মেসেজটা পড়ল, আর ঠিক তখনই এক বিকট শব্দে চৌধুরী বাড়ির একপাশ ধসে পড়ল। আগুনে লেলিয়ান শিখা আকাশ ছুঁয়ে গেল। কিন্তু ঈশানের মাথায় তখন বোমার আঘাতের চেয়েও বড় ধাক্কা লেগেছে মেসেজে লেখা ওই ছোট ভাই শব্দটা। তার বড় ভাই তো আমেরিকা থাকে, তাহলে ঢাকা থেকে এই খেলাটা কে খেলছে? চৌধুরী বাড়ির সেই পুরনো দালানের একপাশ যখন বিকট শব্দে ধসে পড়ল, তখন আগুনের লাল আভায় পুরো আকাশ যেন রক্তবর্ণ ধারণ করেছে। ধোঁয়ায় চারিদিক অন্ধকার। বডিগার্ডরা কোনো মতে আশরাফ আলী চৌধুরী আর রাহেলা বেগমকে টেনে নিয়ে গাড়ির ভেতরে ঢুকালো। ঈশান শেষ মুহূর্তে ঘর থেকে ছিটকে উঠোনে এসে পড়েছিল। তার হাতের মুঠোয় শক্ত করে ধরা সেই রহস্যময় ডায়েরি আর চামড়ার ফাইল। পিঠের দিকে সামান্য চোট লাগলেও সেই দিকে তার বিন্দুমাত্র খেয়াল ছিল না। তার চোখের সামনে জ্বলছে তার চেনা শৈশবের শেষ চিহ্নটুকু, কিন্তু আগুনের সেই উপত্যকাকেও হার মানাচ্ছিল তার ফোনে স্ক্রিনে ভেসে থাকা সেই মেসেজটা। স্বাগতম ছোট ভাই, 15 বছর পর শিয়ালদহের বাগখাঁচায় ঢুকেছে। খেলা তো আমি ঢাকা থেকে বসে খেলছি। ঈশান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার বড় ভাই রেদওয়ান চৌধুরী তো গত 7 বছর ধরে আমেরিকার টেক্সাসে স্থায়ী। তাহলে ঢাকা থেকে কে তাকে ছোট ভাই বলে মেসেজ পাঠালো? আর কেনই বা সে দাদা জানে পুরনো লকারে বোম সেট করে পুরো পরিবারকে উড়িয়ে দিতে চাইল? রফিক সাহেব, বাবা মাকে সুরক্ষিত কোনো জায়গায় নিয়ে যান। সাজ্জাদ, আমাদের ব্ল্যাক ক্যাট সিকিউরিটিকে অ্যালার্ট করো। এই হামলা কোনো সাধারণ লোকাল গুন্ডাদের কাজ নয়। যে ব্যাকগ্রাউন্ড থেকে এই নিখুঁত টাইমিংয়ে বোম ব্লাস্ট করা হয়েছে, তার পেছনে অত্যন্ত পেশাদার কোনো হিট স্কোয়াড কাজ করছে। আর সবচেয়ে বড় কথা, আমার বড় ভাই রেদওয়ানের কারেন্ট লোকেশন এখনই ট্র্যাক করো। ও সত্যি আমেরিকায় আছে নাকি অন্য কোথাও? স্যার, আমি অলরেডি আমাদের সাইবার উইংয়ের ওনার পাসপোর্ট আর ট্রাভেল হিস্ট্রি চেক করতে বলেছি। কিন্তু স্যার, এই মুহূর্তে আমাদের এইখানে একদম থাকা নিরাপদ নয়। পুলিশের বড় দল আসার আগেই আমাদের এই জায়গা ছাড়তে হবে, কারণ ধোয়ার আড়াল থেকে আমার মনে হচ্ছে কেউ আমাদের ওপর নজর রাখছে। নজর যারা রাখছে তারা স্বীকার করার জন্যই রাখছে সাজ্জাদ, কিন্তু তারা জানে না ঈশান চৌধুরীকে খাঁচায় বন্দি করা অত সহজ নয়। গাড়ি স্টার্ট দাও, আমরা আমাদের সিক্রেট সেফ হাউসের দিকে যাব। আজ রাতেই এই ডায়েরি রহস্য আমাকে ভেদ করতে হবে। 3টি কালো প্রাডো গাড়ি অত্যন্ত দ্রুত গতিতে গ্রামের ভাঙ্গা মেঠো পথ ছেড়ে মেন হাইওয়ের দিকে ছুটে চলল। পেছনে গাড়িতে আশরাফ আলী আর রাহেলা বেগম তখনও আতঙ্কে কাঁপছেন। ঈশান মাঝের গাড়িতে বসে ডায়েরির পাতাগুলো উল্টাতে লাগলো। ডায়েরির প্রথম কয়েকটা পাতা ছেঁড়া, কিন্তু মাঝের পাতাগুলোতে নিখুঁত ইংরেজি হরফে কিছু হিসাব আর কোড ল্যাঙ্গুয়েজ লেখা। হুট করে ঈশানের চোখ আটকে গেল একটা চেনা নামের উপর। নামটা আর কারণ নয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক এক শীর্ষ কর্মকর্তার, যিনি বছর 5 আগে এক রহস্যময় সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। তার নামের পাশে লেখা রয়েছে পেইড 50 মিলিয়ন। ঈশান বুঝতে পারল এই চৌধুরী পরিবারের ওপর গ্রামীণ জমিদার হলেও এর ভেতরে লুকিয়েছিল আন্তর্জাতিক কোনো চোরাচালান বা বড় কোনো অপরাধ চক্রের গোপন লেনদেনের ইতিহাস। আর ঠিক তখনই হাইওয়ের একেবারে নির্জন অন্ধকার অংশে এসে পৌঁছাতেই চারপাশের পরিবেশ থমথমে হয়ে উঠল। গভীর রাত, কুয়াশা আর অন্ধকারের মাঝেই হুট করে ঈশানের গাড়ির ড্রাইভার চিৎকার করে ব্রেক কষল। স্যার, সামনের রাস্তা ব্লক। ওইটা কি ওটা? ঈশান জানালার কাছ দিয়ে সামনে তাকাতেই দেখলো হাইওয়ের মাঝখানে আড়াআড়িভাবে একটা বিশাল লরি বা কন্টেনার ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়েছে, যার হেডলাইটগুলো নেভানো। পেছনে গাড়ি দুটোর সাথে সাথে ব্রেক কষল, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই রাস্তার দুপাশের জঙ্গল আর অন্ধকার থেকে হুট করে সাইলেন্সার লাগানো স্বয়ংক্রিয় রাইফেল হাতে কালো পোশাক পরা 8-10 জন মুখোশধারী শুটার বেরিয়ে এলো। তারা কোনো কথা না বলে সরাসরি ঈশানের গাড়ি লক্ষ্য করে নির্বিচারে গুলি চালাতে শুরু করলো। গুলির তীব্র শব্দে রাতের নিস্তব্ধতা ভেঙে খান খান হয়ে গেল। বুলেটগুলো এসে গাড়ির বুলেট প্রুফ কাছে লেগে ছিটকে পড়তে লাগলো, কিন্তু হামলাকারীদের কাছে যে ভারী অস্ত্র ছিল তা দিয়ে অনবরত গুলি করার ফলে কাজগুলোতে চিৎ ধরতে শুরু করলো। স্যার, ওরা আর্মার পিয়ার্সিং বুলেট ব্যবহার করেছে।
বুলেট প্রুফ কাজ বেশিক্ষণ টিকে না। পজিশন নিন স্যার, নিচে ঝুঁকে পড়ুন। রফিক সাহেবকে বলো পেছনের গাড়ি ব্যাক করে বাবা মাকে নিয়ে পালাতো সাজ্জাদ, পাল্টা গুলি চালাও। আমাদের বডিগার্ডদের বলো কাউন্টার অ্যাটাক করতে, ওদের একজনকে অন্তত জ্যান্ত চাই। ঈশানের বডিগার্ডরা অত্যন্ত চটজলদি গাড়ি থেকে নেমে দরজার আড়াল নিয়ে পাল্টা গুলি চালাতে শুরু করলো। হাইওয়ের মাঝখানে যেন একটা মিনি যুদ্ধক্ষেত্র তৈরি হয়ে গেল। চারিদিকে বুলেটের শীষ কাটার শব্দ, কাঁচ ভাঙ্গার আওয়াজ আর বারুদের গন্ধ। হামলাকারীরা অত্যন্ত সুপ্রশিক্ষিত, তাদের এক একটা মুভমেন্ট বলছিল তারা নিখুঁত আর্মি ট্রেনিং প্রাপ্ত। ঈশান গাড়ির সিটের নিচে ডায়েরিটা লুকিয়ে রেখে নিজের পকেট থেকে একটা ছোট্ট 9mm পিস্তল বের করলো। সে শুধু এসি রুমে বসে ব্যবসা করা কোটিপতি নয়, নিজের সাম্রাজ্য গড়তে গিয়ে তাকে অনেক অন্ধকার পথ পাড়ি দিতে হয়েছে। অস্ত্র চালানো সে খুব ভালো করে জানে। ঠিক তখনই একটা বুলেট ঈশানের গাড়ির ডান পাশের কাঁচ পুরো ভেঙে ভেতরে ঢুকে গেল। ড্রাইভারের কাঁধে গুলি লাগে, সে স্টিয়ারিং এর উপর পড়ে গেল। স্যার, ড্রাইভার হিট। আমাদের গাড়ি মুভ করার কোনো সুযোগ নেই, ওরা ডান দিক থেকে ঘিরে ধরেছে। ভয় পেলে চলবে না সাজ্জাদ, কাজ ভাঙো, আমি কভার দিচ্ছি, তুমি লেফট সাইড ক্লিয়ার করো। ঈশান এক ঝটকায় গাড়ির দরজা সামান্য খুলে বাইরের দিকে লক্ষ্য করে পরপর 3টে শট করলো। তার নিখুঁত নিশানায় একজন মুখোশধারী শুটারের বুকে গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ল। কিন্তু অপর দিক থেকে আসে একটা গ্রেনেড হুট করে ঈশানের গাড়ির ঠিক নিচে এসে পড়ল। স্পাইকিং লাইট দেখে সাজ্জাদ চিৎকার দিয়ে উঠল। স্যার, গ্রেনেড, জাম্প করুন স্যার। ঈশান আর সাজ্জাদ একসাথে গাড়ির বাম দিকে দরজা দিয়ে পিছঢালা রাস্তায় ড্রাইভ দিল। ঠিক পরের সেকেন্ডে এক বিকট বিস্ফোরণে ঈশানের কোটি টাকার প্রাডো গাড়িটি আগুনে দাউ দাউ করে জ্বলে উঠল। বিস্ফোরণের ধাক্কায় ঈশান রাস্তা থেকে ছিটকে পাশের খাদে গিয়ে পড়ল। তার মাথাটা একটা পাথরের সাথে বাড়ি খেল, চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসতে লাগলো। কপাল বেয়ে গরম রক্ত নেমে আসছে। সে আবছা আলোয় দেখলো দুজন কালো পোশাকধারী শুটার খাদের দিকে নেমে আসছে তার লাশ নিশ্চিত করার জন্য। ঈশান তার হাত নাড়ানোর চেষ্টা করলো, কিন্তু পিস্তলটা হাত থেকে ছিটকে অনেক দূরে পড়ে গেছে। তার মনে হলো আজ কি তবে তার শেষ দিন। ঠিক তখনই অন্ধকারে বুক চিরে তীব্র গতিতে আরো 4টি অপরিচিত কালো এসইউভি গাড়ি হর্ন বাজাতে এসে হাজির হলো। সেই গাড়িগুলো থেকে ভারী অস্ত্রধারী একদল নতুন লোক নেমে হামলাকারীদের উপর পেছন থেকে আক্রমণ করলো। আচমকা এই নতুন দলের আগমনে মুখোশধারী শুটাররা ভড়কে গেল। তাদের কয়েকজন মারা পড়ল, আর বাকিরা লরি পেছনে রাখা নিজেদের গাড়িতে উঠে দ্রুত পালিয়ে গেল। সরি স্যার, আপনি ঠিক আছেন? আমরা হেডকোয়ার্টার থেকে ব্যাকআপ নিয়ে আসতে আসতে একটু দেরি হয়ে গেল। স্যার, চোখ খুলুন। সাজ্জাদ কোথায়? আর ডায়েরিটা? গাড়ি থেকে ডায়েরিটা বের করা হয়েছে? স্যার, সাজ্জাদ ভাই পায়ে আঘাত পেয়েছেন, তবে উনি বেঁচে আছেন আর ডায়েরিটা সুরক্ষিত আছে। বিস্ফোরণের আগে ওটা ওনার হাতে ছিল। স্যার, আপনাকে এখনই আমাদের ক্যাপিটাল হসপিটালে নিয়ে যেতে হবে। আপনার কপাল থেকে অনেক রক্ত পড়ছে। না, কোনো হসপিটাল নয়, আমাকে প্রাইভেট ক্লিনিকে নিয়ে চলো, যেখানে কেউ আমার খোঁজ পাবে না। আর রবিন, যে শুটারটা আমার গুলিতে মারা গেছে, ওর পকেট চেক করো, ওর ট্যাটু বা কোনো আইডি কার্ড আছে কিনা দেখো। আমাকে জানতেই হবে এই নিখুঁত হামলার মাস্টার মাইন্ড কে। রবিন দ্রুত ঈশানের নির্দেশ পালন করলো। মৃত শুটারের শার্টের কলার টানতে তার ঘাড়ের কাছে একটা বিশেষ নীল রঙের ঈগল পাখির ট্যাটু দেখা গেল। সেটা দেখা মাত্র রবিনের মুখ শুকিয়ে গেল। সে ঈশানের কানে কাছে এসে ফিস করে বলল, স্যার, এরা লোকাল কেউ নয়, এরা ব্ল্যাক ঈগল ইন্টারন্যাশনাল মার্সেনারি গ্রুপ। এদের হায়ার করতে হলে কোটি কোটি ডলার লাগে, আর এদের মূলত ব্যবহার করে ড্রাগ লর্ড আর বড় বড় মাফিয়ারা। ঈশান গাড়ির সিটে হেলান দিয়ে বসলো। বডিগার্ডরা তার কপালে ব্যান্ডেজ বেঁধে দিচ্ছিল। ব্যথায় তার চোখ বন্ধ হয়ে আসছিল, কিন্তু তার মস্তিষ্ক সচল। ইন্টারন্যাশনাল মার্সেনারি, তার মানে আমার দাদা জানের এই ডায়েরি আর দলিলে এমন কিছু আছে যা শুধু বাংলাদেশের কোনো ব্যবসা নয়, বরং আন্তর্জাতিক কোনো বড় সিন্ডিকেটের গোপন নথি। আর যে আমাকে মেসেজ পাঠিয়েছে সে আমার আপন ভাই রেদওয়ান নাও হতে পারে অন্য কেউ, যে রেদওয়ানের ফোন বা পরিচয় ব্যবহার করছে। রফিক সাহেব, আমার বাবা মা কোথায়? ওনারা সুরক্ষিত আছেন? জি স্যার, ওনাদের আমরা সেফ হাউসে পাঠিয়ে দিয়েছি। ওনারা অক্ষত আছেন, তবে চরম আতঙ্কে আছেন। স্যার, আশরাফ আলী চৌধুরী ওপরে যতই শক্ত হন না কেন, উনি ভেতরের অনেক কিছু লুকোচ্ছেন। আমি ওনাকে জেরা করার ব্যবস্থা করছি। না, ওনাকে জেরা আমি নিজে করব।
তবে এখন নয়, আগে এই ডায়েরির কোড ল্যাঙ্গুয়েজ ডিক্রিপ্ট করতে হবে। রফিক সাহেব, আগামীকাল সকালের মধ্যে দেশের সেরা হ্যাকার আর ক্রিপ্টোগ্রাফারদের আমার সেভ হাউসে ডাকুন। আর একটা কথা, কাল সকালের খবরের কাগজে যেন আমার এই হামলার খবর এক লাইনও না আসে। দুনিয়া জানুক ঈশান চৌধুরী নিখোঁজ বা মারা গেছে। শিয়ালদহের বাঘ যদি খাঁচায় ঢুকে থাকে, তবে বাঘ এবার মরণ কামড় দেবে। গাড়িগুলো ধীর গতিতে ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। ভোরের আলো ফুটতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি, কিন্তু ঈশানের জীবনের উপর যে রহস্যের মেঘ জমেছে তা তো এই ভোরের আলোতেও কাটা নয়। একদিকে নিজের পরিবারের নির্মম অতীত, অন্যদিকে আন্তর্জাতিক খুনিদের তারা। সব মিলিয়ে ঈশান চৌধুরী এখন এক অন্তহীন চক্রে বন্দী। ডায়েরির ভেতরে সেই কালো কালির সইকার আর কে? এই অদৃশ্য বড় ভাই, যে ঢাকা থেকে বসে এই মৃত্যুর খেলা নিয়ন্ত্রণ করছে। হাইওয়ের উপর চলতে থাকা প্রাডো গাড়ির আগুনে লেলিহান শিখা চারপাশের অন্ধকারকে গ্রাস করে নিচ্ছিল। পিচঢালার রাস্তার উপর তখনও বুলেটের খোসা ছিটকে পড়ছে। ইন্টারন্যাশনাল মার্সেনারি গ্রুপ ব্ল্যাক ইগল এর শুটাররা যখন খাদের দিকে নেমে আসছিল, ঠিক তখনই ঈশানের ভেতরে ঘুমন্ত সিংহটা যেন জেগে উঠল। কপাল বেয়ে নামা তপ্ত রক্ত তার চোখ মুখকে আরো ভয়ঙ্কর করে তুলেছে। ছিটকে পড়া পিস্তলটা কুড়িয়ে নেওয়ার মতো সময় ছিল না। একদম তামিল সিনেমার অ্যাকশন হিরোদের মতো এক ঝটকায় মাটির উপর রোল খেয়ে সোজা দাঁড়িয়ে গেল ঈশান। তার চোয়াল শক্ত, চোখে এক অদ্ভুত হিংস্র ও মারকুটে ভাব। তোরা ভেবেছিস ঈশান চৌধুরী শুধু এসি রুমে বসে বিজনেস করতে জানে? তোদের মতো কুত্তা দিয়ে শিকার করার দিন শেষ। আর কার কত বড় কলিজা দেখি। প্রথম শুটারটা রামদা উঁচিয়ে ঈশানের দিকে তেড়ে আসতেই ঈশান এক চুল পরিমাণ জায়গা সরে গিয়ে ডজ করলো। পরক্ষণে শুটারের কবজিতে এক মারাত্মক মোচড় দিয়ে হাত থেকে অস্ত্রটা কেড়ে নিল। একটা তীব্র ঘূর্ণি লাথি বা স্পিকিং ব্যাককিক গিয়ে লাগলো শুটারের বুকে। লোকটা ছিটকে গিয়ে মেন রোডের ব্যারিকেডে আছাড় খেল। ঠিক তখনই অন্য দুজন শুটার স্বয়ংক্রিয় রাইফেল তাক করতে ঈশান মাটিতে স্লাইড করে গিয়ে একজনের পায়ের গোড়ালিতে লাঠি মেয়ে ভারসাম্যহীন করে দিল। চোখের পলকে শুটারের শার্টের কলার ধরে তাকে হিউম্যান শিল্ড বা মানব বর্ম বানিয়ে অন্য শুটারের বুলেটের সামনে দাঁড় করিয়ে দিল। নিজের দলের গুলিতেই প্রথম শুটারটা ঝাঁঝরা হয়ে গেল। ঈশান একটুও সময় নষ্ট না করে মৃত শুটারের হাত থেকে ভারী রাইফেলটা নিয়ে এক হাতে অনবরত ট্রিগার চেপে ধরল। তামিল মুভির নিখুঁত ও বিধ্বংস অ্যাকশনের মতো তার এক হাতের ফায়ারিংয়ে আরও 3 জন শুটার নিতর হয়ে রাস্তায় লুটিয়ে পড়ল। কিন্তু যুদ্ধের ময়দানে 1 সেকেন্ডের অসতর্কতাই কাল হয়ে দাঁড়ায়। ধোয়ার আড়াল থেকে লুকিয়ে থাকা শেষ শুটারটা দূর থেকে স্নাইপার দিয়ে সরাসরি ঈশানের ডান পায়ে হিট করলো। উফ, শালার দল, তোদের আমি আস্ত রাখবো না। পায়ে গুলি লাগার তীব্র যন্ত্রণাতেও ঈশান দমে গেল না। সে এক পায়ে ভর দিয়ে ড্রাইভ মেরে শেষ শুটারটার ঘাড়ের ওপর গিয়ে পড়ল। 2 হাতের প্রচণ্ড শক্তিতে শুটারের মাথাটা রাস্তার পিচের সাথে আছাড় মারল সে। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণ আর মাথার আগের আঘাতটার কারণে ঈশানের চারপাশটা এবার সত্যি ঘুরতে শুরু করলো। ঠিক তখনই দূর থেকে আরেকটি অপরিচিত ব্যাকআপ দলের গাড়ি আসার তীব্র হর্ন শোনা গেল। ঈশান ভাবল এরাও হয়তো শত্রুপক্ষ। সে নিজের শরীরটাকে আর ধরে রাখতে পারল না। খাদের কিনারে পা পিছলে সে ছিটকে গিয়ে অনেক নিচে মেন রাস্তার একেবারে পাশের এক ঘন ঝোপঝাড়ে গিয়ে আছাড় খেয়ে পড়ল। মাথার একটা পাথর লেগে এবার তীব্রভাবে ফেটে গেল। চোখের সামনে সমস্ত আলো নিভে গেল ঈশানের। সে সম্পূর্ণ অজ্ঞান হয়ে নিথর নিস্তব্ধ অবস্থায় রাস্তার পাশে পড়ে রইল। রাত কেটে তখন ভোরের মৃত আলো ফুটতে শুরু করেছে। হাইওয়ের সেই যুদ্ধক্ষেত্রের ঠিক কয়েক কিলোমিটার দূরে তখন একটা লাল রঙের বিলাসবহুল সেডান গাড়ি আপন গতিতে ছুটে চলছিল। গাড়ির স্টিয়ারিংয়ে ছিল তুলি, আর পেছনের সিটে বসে উচ্চস্বরে গান গাইছিল তার 2 কলেজ বান্ধবী রিমি আর নিশা। তারা সবাই মিলে উইকেন্ডে একটা লং ড্রাইভে যাচ্ছিল। বড় স্নিগ্ধ বাতাসে গান গাইতে গাইতে হঠাৎ করে তুলির চোখ গেল রাস্তার পাশের ঘন ঝোপটার দিকে। কুয়াশার মাঝেই সে দেখল একটা রক্তাক্ত মানুষের হাত রাস্তার দিকে ঝুলে আছে। এই রিমি, নিশা, গানটা একটু থামাতো। ওই দেখ, রাস্তার পাশে মনে হয় কেউ অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে। পুরো রক্তে ভেসে যাচ্ছে জায়গাটা। ওরে বাবা তুলি,
গাড়ি থামাস না, এই ভোরবেলা হাইওয়ের পাশে গুন্ডা মাস্তান বা ডাকাতও থাকতে পারে। চল এখন এখান থেকে পালাই। হ্যাঁ তুলি, রিমির কথাই তো ঠিক। এসব ঝামেলার মধ্যে আমরা মেয়েরা কেন জড়াতে যাব? পুলিশ কেস হয়ে যাবে। তোরা পাগল হয়েছিস? একটা মানুষ মারা যাচ্ছে আর আমরা এভাবে চলে যাব? আমার মনটা কেমন যেন করছে। লোকটার অবস্থা খুবই খারাপ। আমি নামছি। তুলি বান্ধবীদের বারণ না শুনে গাড়ি ব্রেক কষে থামালো। সে ধীর পায়ে ঝোপের কাছে এগিয়ে যেতে তার বুকটা কেঁপে উঠল। এক সুটাম দেহের সুদর্শন পুরুষ, যার পুরো শরীর দামি ব্লেজারে ঢাকা থাকলেও কপাল, পিঠ আর পা বেয়ে রক্ত ঝরছে। লোকটার শ্বাস প্রশ্বাস খুব ক্ষীণ। তুলির মনে এক তীব্র দয়ামায়ের উদ্বেগ হলো। সে রিমি আর নিশাকে জোর করে ডেকে এনে ঈশানের ভারী শরীরটা কোনো মতে ধরাধরি করে গাড়ির পিছনে ছিটে তুলল। তুলি ফুল স্পিডে গাড়ি ছুটিয়ে দিল শহরের সবচেয়ে বড় অ্যাপোলো হাসপাতালের দিকে। হাসপাতালে পৌঁছানো মাত্রই স্ট্রেচারে করে ঈশানকে ইমার্জেন্সি ওটিতে নিয়ে যাওয়া হলো। মিনিট 10 পর ডাক্তার হন্তদন্ত হয়ে বাইরে এলেন। এই পেশেন্টের অবস্থা খুবই আশঙ্কাজনক। ওনার শরীর থেকে প্রচুর ব্লাড লস হয়েছে। ওনার ব্লাড গ্রুপ ও নেগেটিভ, যা খুবই রেয়ার। আমাদের ব্লাড ব্যাংকে এই মুহূর্তে এই গ্রুপের রক্তও নেই। আগামী আধা ঘন্টার মধ্যে রক্ত না দিলে ওনাকে বাঁচানো সম্ভব নয়। ওনার কোনো আত্মীয় আছে এখানে? ডাক্তারবাবু, ওনার ব্লাড গ্রুপ ও নেগেটিভ। আমার ব্লাড গ্রুপও তো একই। আপনি ওনার আত্মীয়র জন্য অপেক্ষা করবেন না। আমার শরীর থেকে যতখানি রক্ত লাগে নিন, কিন্তু প্লিজ এই মানুষটাকে বাঁচান। ডাক্তার আর দেরি না করে তুলিকে ব্লাড ডোনেশন বেডে শুইয়ে দিলেন। নিজের শরীর থেকে ব্যাগ ভর্তি তাজা রক্ত দিয়ে তুলি ওটির বাইরে এসে ক্লান্ত হয়ে বসে রইল। কয়েক ঘন্টা পর ডাক্তার এসে জানালেন পেশেন্ট এখন বিপদমুক্ত। রক্তের কারণেই তার প্রাণ বেঁচে গেছে। তুলি স্বস্তির নিঃশ্বাস ফেল, কিন্তু সে জানতো না সে কার প্রাণ বাঁচিয়েছে। নিজের বান্ধবীদের তাড়াহুড়োই আর পুলিশি ঝামেলার ভয়ে তুলি কাউন্টারে নিজের নাম বা কোনো ফোন নাম্বার না রেখে ঈশানের চিকিৎসার প্রাথমিক খরচ মিটিয়ে দিয়ে সেখান থেকে চুপি চুপি চলে গেল। পরের দিন সকাল হাসপাতালে কেবিনে শুয়ে থাকা ঈশানের চোখ দুটো ধীরে ধীরে খুলল। মাথায় তীব্র যন্ত্রণাটা তখনও আছে, কিন্তু তার শরীর এখন অনেক চাঙ্গা। সে দেখল তার কেবিনের চারপাশ আগলে দাঁড়িয়ে আছে রফিক সাহেব এবং তার পার্সোনাল বডিগার্ড দল। ঈশান উঠে বসার চেষ্টা করতে রফিক সাহেব তাকে সাহায্য করলেন। রফিক সাহেব, আমি এখানে কিভাবে এলাম? সাজ্জাদ আর রবিনকে আমাকে উদ্ধার করেছিল? না স্যার, রবিন যখন ব্যাকআপ নিয়ে হাইওয়েতে পৌঁছায় ততক্ষণে হামলাকারীরা পালিয়েছিল আর আপনাকে সেখানে পাওয়া যায়নি। রবিন ভেবেছিল শত্রুতা আপনাকে কিডন্যাপ করেছে, কিন্তু স্যার আজ সকালে আমরা ট্র্যাক করে জানতে পারি এক অপূর্ব সুন্দরী সাধারণ মেয়ে আপনাকে মাঝরাতে হাইওয়ের পাশ থেকে উদ্ধার করে এই হাসপাতালে নিয়ে এসেছে। শুধু তাই নয় স্যার, আপনার রেয়ার গ্রুপের ব্লাড যখন কোথাও পাওয়া যাচ্ছিল না তখন সেই মেয়েটি নিজের রক্ত দিয়ে আপনার প্রাণ বাঁচিয়েছে। একটা মেয়ে যে নিজের রক্ত দিয়ে আমাকে বাঁচিয়েছে? রফিক সাহেব, সেই মেয়েটি কোথায়? ওনার নাম কি? আমি ওনার সাথে এখনই দেখা করতে চাই। স্যার, আমরা হাসপাতালে খোঁজ নিয়েছি। মেয়েটির কোনো নাম বা ঠিকানা কাউন্টারে লেখায়নি। বিল পে করে দিয়ে ওনার বান্ধবীদের সাথে চলে গেছে। সিসিটিভি ফুটেজে শুধু ওনার গাড়ির নাম্বার আর ওনার হালকা অবয়ব দেখা গেছে। যে মেয়ে নিজের জীবন বাজি রেখে হাইওয়ে থেকে আমাকে তুলে আনলো, নিজের রক্ত দিয়ে ঈশান চৌধুরীকে নতুন জীবন দিল, আমি ওনাকে এভাবে হারিয়ে যেতে দিতে পারি না। রফিক সাহেব, আমাদের সমস্ত আইটি টিম, হ্যাকার আর লোকাল সোর্সকে কাজে লাগান। সিসিটিভি ফুটেজ আর গাড়ির নাম্বার দিয়ে আগামী 24 ঘন্টার মধ্যে আমার সেই জীবনদাতাকে খুঁজে বের করুন। আমি নিজে ওনার সামনে গিয়ে দাঁড়াতে চাই। তুলিকে খোঁজার জন্য নিজের পুরো বাহিনীকে লাগিয়ে দিয়ে ঈশান এক মুহূর্তের জন্য জানালার বাইরে তাকালো। তার চোখে আবার সেই প্রতিশোধের আগুন জ্বলে উঠল। যে বা যারা তার উপর এই ইন্টারন্যাশনাল মার্সেনারি দিয়ে হামলা করিয়েছে তাদের শেষ না করা পর্যন্ত সে শান্ত হবে না। সে তার পকেট থেকে ফোনটা বের করলো, যা রফিক সাহেব সুরক্ষিত রেখেছিলেন। রফিক সাহেব, আমার উপর যে হামলা হয়েছে আর আমার পরিবারের পেছনে যে আসল সত্য, এটার তদন্ত সাধারণ কোনো টিম দিয়ে হবে না। বাংলাদেশ সরকারের ন্যাশনাল ইন্টেলিজেন্স বা পুরো গোয়েন্দা বিভাগকে এই কাজে ব্যাকডোর দিয়ে ইনভলভ করুন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেই ডায়েরির পাতাগুলো ওদের দিন। আমার জানতে হবে ঢাকা থেকে বসে আমার কোন বড় ভাই এই মাফিয়া নেটওয়ার্ক চালাচ্ছে। যে আমার রক্ত ঝরিয়েছে তাকে আমি এমন শাস্তি দেব যা এই দেশের ইতিহাস মনে রাখবে। ঢাকা শহরের এক গোপন ও সুরক্ষিত সেফ হাউস এর বিশাল কাচের জানালার সামনে দাঁড়িয়েছিল ঈশান। বাইরে তখন ঝুম বৃষ্টি, কাচের গায়ে জলের ফোঁটাগুলো আছাড় খেয়ে পড়ছে।
ঠিক যেমন গত কয়েকদিনে ঈশানের জীবনে একের পর এক রহস্য আছাড় খেয়ে পড়েছে। কপালের সাদা ব্যান্ডেজ, পরনে ব্ল্যাক সিল্কের নাইট গাউন, আর এক হাতে জ্বলন্ত কফি আর অন্য হাতটা জানালার কাছে ঠেকানো। তার চোখ দুটো শান্ত, কিন্তু মনের ভেতরে চলছে এক প্রলয়ঙ্কারী ঝড়, যে কোনোভাবেই হিসাব মিলাতে পারছে না। একটা মানুষ যখন শূন্য থেকে শুরু করে দেশের শীর্ষ কোটিপতি হয়, তখন সে মনে করে পৃথিবীর সব পরিস্থিতি সে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে। কিন্তু এই গ্রামে পা রাখার পর তার সেই আত্মবিশ্বাস যেন মতো ভেঙে পড়েছে। সে যতই একটা সুতো টেনে রহস্যের জট ছাড়াতে চাইছে, ততই যেন এক অদৃশ্য মাকড়সার জালে আরো বেশি জড়িয়ে পড়ছে। কি হচ্ছে এসব আমার সাথে? এসেছিলাম সামান্য প্রতিশোধ নিতে, মেজ ভাইয়ের অহংকার ভাঙতে, বাবা মায়ের অবহেলার জবাব দিতে। কিন্তু এখানে তো প্রতিটা মোড়ে মোড়ে মৃত্যু ওত পেতে আছে। প্রথমে ইমরান চৌধুরীর সেই লকারের টাইম বম, তারপর ঢাকা শহরের মাফিয়া আকরাম খানের আচমকা খুন, আর সব শেষে হাইওয়েতে আন্তর্জাতিক মার্সেনারি ব্ল্যাক ইগলের হামলা। এই সব কিছু কি কোনো সাধারণ পারিবারিক শত্রুতার অংশ হতে পারে? কখনোই না। কে সেই মাস্টার মাইন্ড যে আমার চেয়েও 4 চাল এগিয়ে চলছে? সে কে যে নিজেকে আমার বড় ভাই বলে দাবি করছে? আর সেই অদ্ভুত মেয়েটি যে নিজের রক্ত দিয়ে আমার এই অভিশপ্ত প্রাণটা বাঁচিয়ে দিয়ে কোনো এক অজানা গন্তব্যে হারিয়ে গেল? আমার জীবনটা কি কোনো এক অদৃশ্য দাবা খেলার বোর্ড, যেখানে আমি নিজেই নিজের অজান্তে একটা গুটি হয়ে গেছি? ঈশানের এই মানসিক অস্থিরতা এবং গোলকধাঁধায় হারিয়ে যাওয়া অনুভূতিটা খুবই স্বাভাবিক ছিল, কারণ যে ডায়েরিটা সে উদ্ধার করেছে তার প্রতিটি পাতা যেন এক একটি জলজ্যান্ত টাইম বোম। ঠিক তখনই ঘরে ভারী মেহগুনি কাঠের দরজাটা খুলে ভেতরে ঢুকলেন রফিক সাহেব। তার পেছনে দেশের শীর্ষস্থানীয় স্ক্রিপ্টগ্রাফার ও ডিক্রিপশন স্পেশালিস্ট ডক্টর আশফাক এবং বাংলাদেশের গোয়েন্দা বিভাগের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা নিয়াজ আহমেদ। নিয়াজ সাহেবের গম্ভীর মুখ অবই বলে দিচ্ছিল যে পরিস্থিতি এখন আর শুধু একটি কর্পোরেট মারামারির মধ্যে সীমাবদ্ধ নেই। স্যার, আপনি যেভাবে নির্দেশ দিয়েছিলেন ঠিক সেভাবেই আমরা পুরো গোয়েন্দা বিভাগ এবং ডিক্রিপশন টিমকে ব্যাকডোর দিয়ে এই মিশনে যুক্ত করেছি। ডক্টর আশফাক গত 4 ঘন্টা ধরে আপনার দাদার লকার থেকে পাওয়া ডায়েরির শিকোড ল্যাঙ্গুয়েজগুলো ডিক্রিপ্ট করার চেষ্টা করছেন। নিয়াজ সাহেব, স্বাগতম। আশা করি আমার দেশের গোয়েন্দা বিভাগ বুঝতে পেরেছে যে এই মামলার গভীরতা কতটুকু। ডক্টর আশফাক, আপনি কি ডায়েরির ভেতরে সেই লাল কালির সই এবং কোডের কোনো সূত্র পেয়েছেন? আমাকে দয়া করে বলুন, আমি এই অন্ধকারের শেষ দেখতে চাই। জনাব ঈশান, আপনার দাদার এই ডায়েরিটা আসলে কোনো ব্যক্তিগত ডায়েরি নয়। এটি মূলত একটি লগবুক। আজ থেকে 20 বছর আগে এই উপমহাদেশে একটি অত্যন্ত শক্তিশালী আন্তর্জাতিক সিন্ডিকেটের সন্ধান মেলে, যার নাম ছিল শ্যাডো নেটওয়ার্ক। এই সিন্ডিকেটের কাজ ছিল রাষ্ট্রীয় বড় বড় প্রজেক্টের টাকা পাচার করা, অস্ত্র চোরাচালান এবং ভিআইপি মার্ডার কন্ট্রাক্ট নেওয়া। আর সবচেয়ে ভীতিজনক তথ্য কি জানেন? এই ডায়েরির কোড ডিক্রিপ্ট করে জানা গেছে আপনার দাদাজান চৌধুরী বংশের প্রতিষ্ঠাতা হলেও তিনি ছিলেন এই শ্যাডো নেটওয়ার্কের অন্যতম প্রধান অর্থদাতা বা ফাইন্যান্সিয়াল হেড। কি বলছেন আপনি? আমার দাদাজান, উনি তো একজন সমাজসেবক আর দানবীর হিসেবে পরিচিত ছিলেন। ওনার হাত দিয়ে আন্তর্জাতিক চোরাচালানের টাকা আসতো। হ্যাঁ ঈশান সাহেব, এটাই নির্মম সত্য। আর ওই ডায়েরির শেষ পাতায় যে লাল কালির সইটা আপনি দেখেছেন, ওটা আপনার দাদার সই নয়। ওটা হলো ওই শ্যাডো নেটওয়ার্কের বর্তমান চিফ বা প্রধানের কোড নেম সিগনেচার। সেই কোড নেমটি হলো দ্য ফ্যান্টম। আজ থেকে 15 বছর আগে, ঠিক যেদিন আপনাকে চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, ঠিক সেই রাতেই আপনার দাদাজান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাননি। ওনাকে বিষ দিয়ে খুন করা হয়েছিল, আর সেই খুনের পেছনে ছিল ওই ফ্যান্টম। নিয়াজ সাহেবের এই একটা কথাই ঈশানের মাথার ভেতর যেন হাজারটা বজ্রপাত একসাথে হলো। সে যতই ভাবছিল সে রহস্যের কাছাকাছি পৌঁছাচ্ছে, রহস্য যেন আরো 10 গুণ ঘনীভূত হয়ে তাকে এক অন্ধকার কূপে ঠেলে দিচ্ছে। তার চোখের সামনে ভেসে উঠল 15 বছর আগে সেই ঝড়ের রাত, যেদিন তাকে চোর বানিয়ে বাড়ি থেকে বের করা হচ্ছিল। সেদিন তার দাদাজান বিছানায় ছটফট করছিলেন, কিন্তু মেজ ভাই ইমরান আর বাবা আশরাফ আলী তাকে দাদাজানের ঘরে ঢুকতে দেয়নি। তার মানে সেই রাতে
এই বিশাল অপরাধের সাম্রাজ্যের হাত বদল হয়েছিল। তার মানে আমার মেজো ভাই আর বাবা এই ফ্যান্টমের হয়ে কাজ করছিল। কিন্তু নিয়াজ সাহেব যে লোক আমাকে ফোনে মেসেজ পাঠালো ছোট ভাই বলে, সে নিজেকে আমার বড় ভাই দাবি করছে। আমার বড় ভাই রেদওয়ান চৌধুরী তো আমেরিকায়, ও কি এই ফ্যান্টম? আমরা আমেরিকার ইন্টেলিজেন্সের সাথে কথা বলেছি ঈশান সাহেব। এক চরম চমকপ্রদ তথ্য বের হয়ে এসেছে। আপনার বড় ভাই রেদওয়ান চৌধুরী গত 3 বছর ধরে আমেরিকার কোনো ট্রেক্রাসে নেই। সে 3 বছর আগেই ওখানকার নাগরিকত্ব ছেড়ে দিয়ে ছদ্মনামে বাংলাদেশে ফিরে এসেছে। আর ওনার বর্তমান যে ব্যাংকিং ট্রানজ্যাকশন এবং আইপি অ্যাড্রেস আমরা ট্যাগ করেছি, তা সরাসরি ঢাকা শহরের মোস্ট ওয়ান্টেড ড্রাগ লর্ড আর ক্যাসিনো কিংদের আস্তানার সাথে যুক্ত। অর্থাৎ আপনাকে যে মেসেজ পাঠিয়েছে সে আপনার আপন বড় ভাই রেদওয়ান চৌধুরী হওয়ার সম্ভাবনা 90%। নিজের পরিবার, নিজের রক্ত, একজন ভাই আমার জীবন ধ্বংস করার জন্য 15 বছর ধরে ওত পেতে আছে। আরেকজন ভাই আমাকে মারার জন্য আন্তর্জাতিক খুনি ভাড়া করছে। আর আমার জন্মদাতা পিতামাতা সেই খুনিদের আশ্রয় দিচ্ছে। আমি কার বিরুদ্ধে লড়ছি? আমি যতই এই জাল থেকে বের হতে চাচ্ছি, ততই যেন বুঝতে পারছি আমার পুরো অস্তিত্বটাই একটা মিথ্যার উপর দাঁড়িয়ে আছে। রফিক সাহেব, আমার সেই জীবনদাত্রী মেয়েটির কোনো খোঁজ পেলেন? এই নরকের মাঝে একমাত্র ওই মেয়েটির পবিত্র রক্তই আমাকে মনে করাচ্ছে যে পৃথিবীতে এখনো ভালো কিছু বেঁচে আছে। ঈশানের কণ্ঠে সেই তীব্র হাহাকার আর অসাধ্য ঘরের সবাইকে স্তব্ধ করে দিল। দেশের টপ কোটিপতি, যার এক ইশারায় হাজারো কোটি টাকার চুক্তি সই হয়, সে আজ নিজের পরিচয় আর পরিবারের সর্ষের ভেতরে ভূত দেখে দিশেহারা। ঠিক তখনই রফিক সাহেব তার ট্যাবলেট স্ক্রিনটি ঈশানের দিকে বাড়িয়ে দিলেন। স্যার, আপনি শান্ত হন। আমাদের আইটি টিম আর হ্যাকাররা সেই লাল সেডান গাড়ির নাম্বার প্লেট ট্র্যাক করে মেয়েটির পরিচয় বের করতে পেরেছে। মেয়েটির নাম তুলি। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ ছাত্রী। ওনার বাবা একজন অবসরপ্রাপ্ত সরকারি চাকুরিজীবী। ওনার অত্যন্ত সাধারণ এবং মধ্যবিত্ত পরিবার। এই দেখুন ওনার প্রোফাইল আর ছবি। ঈশান এক নজরে ট্যাবলেটের স্ক্রিনে থাকা তুলির মায়াবী আর শান্ত ছবিটার দিকে তাকালো। সেই চোখে কোনো লোভ নেই, কোনো রহস্য নেই, আছে এক অদ্ভুত পবিত্রতা। যে মেয়েটি কোনো প্রতিদানের আশা না করে হাইওয়ের রক্তাক্ত এক ভিখারি ভেবে তাকে বাঁচিয়েছিল, সে যেন এই মুহূর্তে ঈশানের এই অন্ধকার জগতের একমাত্র আলোর কণা। ঈশান ছবিটার ওপর হাত বোলালো। তুলি, খুব সুন্দর নাম। রফিক সাহেব, এই মেয়েটির উপর যেন কোনো আঁচ না আসে, কারণ আমার শত্রুরা যদি জানতে পারে যে এই মেয়েটির রক্ত আমার শরীরে বইছে, তবে ওরা তুলিকেও ছাড়বে না। আমাদের একটা টিমকে গোপনে তুলির সুরক্ষায় নিয়োজিত করুন। আর শুনুন, আমি এখনই তুলির সামনে যাব না। আগে এই ফ্যান্টম আর আমার তথাকথিত বড় ভাই রেদওয়ানের খেলাটা শেষ করতে হবে। নিয়াজ সাহেব, গোয়েন্দা বিভাগকে বলুন রেদওয়ানের ঢাকার আস্তানায় রেড করতে। আমি নিজে সেই অপারেশনে যাব। ঈশান সাহেব, রেদওয়ান চৌধুরীকে ধরা এত সহজ হবে না। সে জানতে পেরে গেছে যে আপনি বেঁচে আছেন এবং হাসপাতালে আছেন। আমাদের সোর্স বলছে যে আজ রাতেই ঢাকা ছাড়ার প্ল্যান করছে। আমাদের হাতে সময় খুব কম। সে ঢাকা ছাড়বে? ঈশান চৌধুরী বেঁচে থাকতে এই দেশের সীমানা পার হওয়ার ক্ষমতা ওনার নেই। রফিক সাহেব, আমার ব্ল্যাক স্যুটটা বের করুন। অনেক তো হলো ডিফেন্সিভ খেলা, এবার বাঘ খাঁচা থেকে বের হবে। আমার ভাইকে বুঝিয়ে দিতে হবে যে 15 বছর আগের অবহেলিত ছোট ছেলেটি আজ শুধু কোটিপতি নয়, সে এই শহরের নতুন ডন। ঈশান যখন তার ব্লেজারটা পরে গাড়ির চাবির দিকে হাত বাড়ালো, তখন বাইরে বৃষ্টির বেগ আরো বেড়ে গেছে। মেঘের গর্জনে যেন কেঁপে উঠল পুরো শহর। একদিকে তুলি সেই নিঃস্বার্থ ভালোবাসার টান, অন্যদিকে নিজে বড় ভাইয়ের পেতে রাখা মৃত্যুর জাল, আর দাদাজানের শ্যাডো নেটওয়ার্কের অন্ধকার ইতিহাস। সব মিলিয়ে ঈশান চৌধুরী এখন এক মহাযুদ্ধের মুখোমুখি। ঝুম বৃষ্টির রাতে রাজপথ কাঁপিয়ে ছুটে চলল 4টে কালো রঙের বুলেট প্রুফ SUV। মাঝের গাড়িতে পাথরের মতো শক্ত মুখে বসেছিল ঈশান। তার পরনে ব্ল্যাক স্যুট, চোখে এক বিন্দু ঘুম নেই। গোয়েন্দা বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী ঢাকার গুলশানের একটি পরিত্যক্ত আন্ডারগ্রাউন্ড ক্যাসিনো ডেরা থেকে রেদওয়ান চৌধুরী তার শেষ চাল চালার প্রস্তুতি নিচ্ছে। ঈশানের ডান পায়ে এখনো পট্টি বাঁধা, কিন্তু ক্ষতের যন্ত্রণাকে ছাপিয়ে তার মাথায় তখন ঘুরছে প্রতিশোধের তীব্র নেশা।
গাড়িগুলো যখন নির্দিষ্ট লোকেশনে কাছাকাছি এসে থামলো তখন চারপাশটা একেবারে থমথমে। নিয়াজ সাহেবের কমান্ডারেরা চারদিক থেকে ক্যাসিনো বিল্ডিংটা ঘিরে ফেলল। নিয়াজ সাহেব, আপনাদের টিম শুধু বাইরের ব্যাকআপ সামলাবে, ভেতরে আমি আর আমার পার্সোনাল সিকিউরিটি কোর ফোর্স ঢুকবো। 15 বছর পর বড় ভাইয়ের মুখোমুখি হতে যাচ্ছি, এই হিসাবটা ভাইয়ে ভাইয়ে চুকানো ভালো। ঈশান সাহেব, ভেতরে কিন্তু ভারী অস্ত্রধারী অপরাধীরা থাকতে পারে, একা যাওয়া বোকামি হবে। রেদওয়ান চৌধুরী অত্যন্ত ধূর্ত লোক। ধূর্তদের কিভাবে সোজা করতে হয় তা এই 15 বছরে আমি খুব ভালো করে শিখেছি। নিয়াজ সাহেব, রবিন, সাজ্জাদ, পজিশন নাও, দরজা ভাঙো। 1 সেকেন্ডের মধ্যে ঈশানের বডিগার্ডটা ক্যাসিনোর পেছনে লোহার গেটটা ব্লাস্ট করে ভেতরে ঢুকে পড়ল। চারিদিকে নিয়ন লাইটের আবছা আলো আর ধোয়ার মাঝে হুট করে বেশ কয়েকজন সশস্ত্র পাহারাদার গুলি চালাতে শুরু করলো, কিন্তু ঈশান এবার আর ডিফেন্স করার মুডে ছিল না। সে এক হাতে অটোমেটিক শটগান নিয়ে সোজা কাউন্টারে ফায়ারিং শুরু করলো। নিখুঁত নিশানায় একের পর এক পাহারাদার মাটিতে লুটিয়ে পড়তে লাগলো। ঈশান একটা বড় পিলারের আড়াল নিয়ে শরীরটাকে ঘুরিয়ে পেছনের দিকে শুটারকে ডেড স্পট করে দিল। তার প্রতিটি মুভমেন্ট ছিল বাঘের মতো ক্ষিপ্ত। রেদওয়ান, তুই নিজেকে ফ্যান্টম ভাবিস তো? লুকিয়ে না থেকে সামনে আয়। তোর ছোট ভাই আজ থেকে তোর নিজের ডেরায় এসে চ্যালেঞ্জ করছে। ক্যাসিনোর ভেতর বিশাল হলরুম পেরিয়ে ঈশান যখন ভিআইপি লাউঞ্জারের দরজার সামনে এসে দাঁড়ালো তখন চারপাশে নীরব। সে লাথি মেরে দরজাটা খুলতেই দেখলো ঘরের মাঝখানে একদম দামি চামড়ার চেয়ারের পিঠ ফিরিয়ে একজন লোক বসে আছে। লোকটার হাতে একটা জ্বলন্ত চুরুট আর টেবিলে রাখা একটা সচল ল্যাপটপ। ঈশান শটগান সোজা করলো, লোকটার মাথার পেছনে তাক করলো। খেলা শেষ রেদওয়ান ভাইয়া। অনেকদিন তো আমেরিকার নাম করে মাফিয়ার নেটওয়ার্ক চালালে, এবার হাত দুটো উপরে তোলো। চেয়ারটা ধীর পায়ে ঘুরে গেল, কিন্তু চেয়ারে বসা লোকটার মুখ দেখে ঈশানের হাতের শটগানটা সামান্য কেঁপে উঠল। কারণ এই লোকটা রেদওয়ান চৌধুরী নয়, লোকটা হলো ঈশানের বড় বোন জামাই আরিফ রহমান, যাকে সবাই একজন সাধারণ সরকারি ব্যাংকের কর্মকর্তা হিসেবে জানত। আরিফের মুখে তখন এক পৈশাচিক ও কুৎসিত হাসি। কিরে ছোট শ্যালক, বড় ভাইকে খুঁজতে এসে দুলাভাইকে দেখে চমকে গেলি? তুই ভাবছিস তোর মেজু ভাই ইমরান তোকে হিংসা করে, তোর বাবা তোকে অবহেলা করে, কিন্তু তুই জানতিস না এই চৌধুরী বাড়ির আসল ফ্যান্টম আমি। রেদওয়ানের ফোন, তার পাসপোর্ট, তার আইপি অ্যাড্রেস সবকিছু আমি ব্যবহার করে তোকে বোকা বানিয়েছি। আরিফ ভাই, আপনি আমার দাদাজানকে বিষ খাইয়ে মেরেছিলেন। এই শ্যাডো নেটওয়ার্ক আপনি চালাচ্ছেন? তোর দাদাজান যখন এই বিশাল সম্পত্তির উইল তোর নামে করতে চাইলেন তখন আমি ইমরান আর তোর বাবাকে উস্কে দিয়ে তোকে চুর বানালাম। তুই তো চলে গেলি, কিন্তু বুড়ো তাও উইল বদলাচ্ছিল না, তাই ওনাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হলো। আর আজ তুই যখন 1000 কোটি টাকার মালিক হয়ে ফিরেছিস তখন ভাবলাম তোকে মেরে এই সব সম্পত্তি যদি তোর পরিবারের নামে আসে তবে পরোক্ষভাবে সব তো আমারই হবে। লোভ মানুষকে কতটা নিচে নামাতে পারে আপনি তার প্রমাণ। কিন্তু আরিফ ভাই, আপনি একটা মস্ত বড় ভুল করে ফেলেছেন। আপনি ভেবেছেন আমি এখানে কোনো প্রমাণ ছাড়া এসেছি। আপনার এই পুরো স্বীকারোক্তি এখন লাইভ রেকর্ড হচ্ছে গোয়েন্দা বিভাগের হেডকোয়ার্টারে। রেকর্ড হয়ে কি হবে ঈশান? তুই কি ভেবেছিস আমি তোকে এখান থেকে জ্যান্ত বের হতে দিব? এই টেবিলের নিচে যে সুইচটা আছে ওটা প্রেস করলেই পুরো বিল্ডিংটা বাতাসে উড়ে যাবে, তুই আর আমি একসাথেই মরব। আরিফ যখনই টেবিলের নিচের সুইচের দিকে হাত বাড়াতে গেল ঠিক তখনই ঘরের কাছের ছাদ ভেঙে দড়ি বেয়ে নেমে এলো সাজ্জাদ আর তার কমান্ডো দল। আরিফের হাতটা সুইচে পৌঁছানোর আগে সাজ্জাদ তার হাতে একটা নিখুঁত শট করলো। চিৎকার করে মাটিতে পড়ে গেল আরিফ, তার হাত থেকে চুরুটটা ছিটকে পড়ল। পুলিশ অফিসার নিয়াজ আহমেদ দল্প নিয়ে ঘরে ঢুকে আরিফকে হাতকড়া পরালেন। আরিফ রহমান, আন্তর্জাতিক অপরাধ চক্র পরিচালনা, খুন এবং রাষ্ট্রীয় সম্পদ চুরির দায়ে আপনাকে গ্রেপ্তার করা হলো। ঈশান সাহেব, আপনি ঠিক আছেন? আমি ঠিক আছি নিয়াজ সাহেব, তবে আমার ভেতরের একটা বড় ক্ষত আজ উপড়ে গেল। যে পরিবারকে আমি নিজের ভাবতাম তার প্রতিটা মানুষ বিষাক্ত সাপের মতো আমাকে খুবলে খেতে চেয়েছে। রফিক সাহেব, আরিফের সব অ্যাকাউন্ট আর শ্যাডো নেটওয়ার্কের লকারগুলো সিল করার ব্যবস্থা করুন। জি স্যার, সব ব্যবস্থা হচ্ছে। কিন্তু স্যার, আমাদের আইটি উইং থেকে একটা জরুরি মেসেজ এসেছে। আমরা যখন এখানে অপারেশন চালাচ্ছিলাম
তখন এই শ্যাডো নেটওয়ার্কের একটা স্লিপার সেল জানতে পেরেছে যে আপনি তুলি নামের একটি মেয়ের খোঁজ করছেন। ওরা তুলির ক্ষতি করার জন্য অলরেডি ওনার বাড়ির দিকে রওনা হয়েছে। রফিক সাহেবের এই কথাটা শোনা মাত্র ঈশানের গায়ে রক্ত হিম হয়ে গেল। যে মেয়েটি নিজের রক্ত দিয়ে তার প্রাণ বাঁচালো, সে আজ তার এই নোংরা অতীতের কারণে বিপদে পড়তে যাচ্ছে। ঈশান এক মুহূর্ত সময় নষ্ট না করে শটগানটা ফেলে দিয়ে মেন গেটের দিকে দৌড় দিল। রফিক সাহেব, আমার গাড়ি বের করো। তুলির যদি কোনো ক্ষতি হয় তবে আমি পুরো শহর জ্বালিয়ে দেব। ও আমার জীবনদাত্রী, ওনাকে আমি কিছুতেই এই নরকের আগুনে পুড়তে দিতে পারি না। ঈশানের গাড়িগুলো তীব্র গতিতে এবার ছুটল তুলির বাসা বাড়ির উদ্দেশ্যে। ভোরে কুয়াশা ফুরে ঈশানের মনে তখন একটাই প্রার্থনা, তুলি যেন সুরক্ষিত থাকে। ভোরের ঘন কুয়াশা ভেদ করে ঢাকার জনশূন্য পলিটেকনিক মোড় পেরিয়ে মোহাম্মদপুরের এক শান্ত আবাসিক এলাকার দিকে তীব্র গতিতে ছুটে চলল ঈশানের কালো প্রাডো গাড়িটি। গাড়ির পিছনে সিটে বসে স্টিয়ারিং এর দিকে তাকিয়ে অনবরত তাগাদা দিচ্ছিল ঈশান। তার কপাল বেয়ে আবার ঘাম নামতে শুরু করেছে। ডান পায়ের ক্ষতের ব্যান্ডেজটা ভেদ করে সামান্য রক্ত দেখা যাচ্ছে, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। তার চোখের সামনে শুধু ভেসে উঠছে তুলির সেই নিষ্পাপ মায়াবী মুখটা। যে মেয়েটি নিজের বান্ধবীদের বারণ করা সত্ত্বেও হাইওয়ের অন্ধকার থেকে তাকে উদ্ধার করেছিল, নিজের শরীরে তাজা রক্ত দিয়ে তাকে নতুন জীবন দিয়েছিল, সে আজ তারই এই অন্ধকার অতীতের কারণে একদল হিংস্র নিগ্রের মুখে পড়তে যাচ্ছে। ড্রাইভার, গাড়ির স্পিড আরো বাড়াও। রফিক সাহেব, তুলির বাসার সিকিউরিটি সোর্সের সাথে কোনো যোগাযোগ করা গেছে? আমাদের যে লোকগুলোকে ওখানে নজর রাখতে পাঠিয়েছিলেন, ওরা কি পৌঁছেছে? স্যার, আমাদের ফার্স্ট রেসপন্স টিম মাত্র তুলির গলির মুখে পৌঁছেছে। ওখান থেকে যে খবর এসেছে তা খুব একটা ভালো নয়। আরিফ রহমানের অনুগত শ্যাডো নেটওয়ার্কের 4 জন হিটম্যান অলরেডি একটা কালো রঙের মাইক্রোবাস নিয়ে তুলির বাড়ির নিচে এসে পজিশন নিয়েছে। ওরা পুরো এলাকায় কারেন্ট অফ করে দিয়েছে স্যার। সাজ্জাদ, তোমার কমান্ডো টিমকে বলো গলির 2 মাথা ব্লক করতে। একটা কুত্তাও যেন ওখান থেকে জ্যান্ত বের হতে না পারে। আর রবিন, আমাকে পিস্তলটা দাও। আজ যদি তুলির গায়ে একটা আঁচড়ও লাগে তবে আরিফ রহমানের পুরো গোষ্ঠী ধ্বংস করে দেব আমি। এদিকে মোহাম্মদপুরের সেই পুরনো 4তলা বাড়ির 3 তলায় ফ্ল্যাটে তখন এক অদ্ভুত নীরবতা। ভোরের আলো পুরোপুরি না ফুটতেই হুট করে পুরো এলাকার বিদ্যুৎ চলে গেছে। তুলি তার পড়ার টেবিলে বসে ল্যাপটপে একটা অ্যাসাইনমেন্ট করছিল। হঠাৎ স্ক্রিন অন্ধকার হয়ে যায়। সে একটা মোমবাতি জ্বালালো। তার বাবা তখন ঘুমাচ্ছিলেন। মোমবাতি কাঁপা কাঁপা আলোয় তুলি যখন ডাইনিং রুমে আসছিল পানির বোতল নিতে, ঠিক তখনই বাইরের বারান্দার গ্রিলের একটা খসখস শব্দ শুনতে পেল সে। কোনো চোর বা অজানা মানুষের ছায়া কাছের ওপাশে দেখতে পেয়ে তুলির বুকটা ধক করে উঠল। কে কে ওখানে? বাবা, বাবা ওঠো, বারান্দায় মনে হয় কেউ এসেছে। তুলির কথা শেষ হওয়ার আগে একটা তীব্র শব্দে বারান্দার থাই গ্লাসের দরজাটা ভেঙে চুরমার হয়ে গেল। কালো মুখোশ পরা 2 জন লম্বা চওড়া লোক হাতে সাইলেন্সার লাগানো পিস্তল নিয়ে ঘরের ভিতর ঢুকে পড়ল। তুলি ভয়ে চিৎকার দিতে একজন লোক এসে তার মুখ চেপে ধরল। তুলির বাবা শোরগোল শুনে ঘর থেকে বের হতেই শুনে শুটারটি তার দিকে পিস্তল তাক করে থমথমে গলায় বলল, বুড়ো, এক পা সামনে বাড়াবি না, বাড়ালে বুক ঝাঁঝরা করে দিব। আমাদের টার্গেট শুধু এই মেয়েটা। বসের উপরের নির্দেশ, ঈশান চৌধুরীকে যে বাঁচিয়েছে তাকে এমন শিক্ষা দিতে হবে যাতে ঈশান সারা জীবন আফসোস করে। মেয়েটাকে তুলে নিয়ে চল। তুলি ছটফট করছিল, কিন্তু লোকটার দানবীয় শক্তির সামনে সে কিছুতেই পেরে উঠছিল না। তার চোখের কোণ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। ঠিক তখনই ড্রয়িং রুমের মেন দরজাটা লাথি মেরে ভেঙে ভেতরে ঢুকলো এক জ্বলন্ত আগ্নেয়গিরি। সে আর কেউ নয়, স্বয়ং ঈশান চৌধুরী। তার ডান হাতে 9mm পিস্তল, চোখে এক বিধ্বংসী হিংস্রতা। ঘরের ভিতরের দৃশ্য দেখা মাত্রই ঈশানের ভেতরের বাঘটা যেন শিকল ছিঁড়ে বেরিয়ে এলো। আমার জীবনদাত্রীর গায়ে হাত দেওয়ার সাহস তোদের কে দিল রে? তোদের মরণ আজ আমার হাতেই লেখা আছে। তুলির মুখ চেপে ধরা লোকটা কিছু বুঝে ওঠার আগেই ঈশান এক দৌড়ে এসে শুটারের কবজিতে তার বুটের এক মারাত্মক হিট করলো। হাড় ভাঙ্গার মটমট শব্দে শুটারের হাত থেকে পিস্তলটা মাটিতে পড়ে গেল। পরক্ষণে ঈশান লোকটার শার্টের কলার ধরে তাকে সোজা ডাইনিং টেবিলের উপর আছাড় মারল।
কাচের টেবিল ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। অন্য শুটারটি যখন ঈশানের দিকে পিস্তল তাক করতে গেল, ঈশান একটু সময় নষ্ট না করে মাটিতে রোল খেয়ে তুলির বাবার সামনে এসে দাঁড়ালো এবং 1 সেকেন্ডের পরপর দুটি ফায়ার করলো। ঈশানের নিখুঁত বুলেট শুটারে 2 কাঁধে এফোর ওফর করে দিল। লোকটা চিৎকার করে মেঝেতে লুটিয়ে পড়ল। বাইরে ততক্ষণে সাজ্জাদ আর রবিনের কমান্ডাররা বাকি 2 হিটম্যানকে ধরে ফেলেছে। ঘরের ভেতর হুলুস আর গুলির আওয়াজ থামতেই পুরো ঘর জুড়ে এক নিস্তব্ধতা নেমে এলো। তুলি মোমবাতির আলো আর জানালার আবছা আলোয় ভালো করে তাকালো ঈশানের দিকে। কপালে সাদা ব্যান্ডেজ, চোখে তীব্র রাগ, কিন্তু তার দিকে তাকানোর পর সেই রাগ নিমিষেই এক অদ্ভুত মায়ায় রূপ নিয়েছে। তুলি চিনতে পারলো এ তো সেই হাইওয়ের রক্তাক্ত যুবক যাকে সে নিজের রক্ত দিয়ে বাঁচিয়েছিল। আপনি সেই লোকটা যাকে আমি হাসপাতালে, কিন্তু এরা কারা আর আপনি এখানে কিভাবে এলেন? হ্যাঁ তুলি, আমি সেই অভিশপ্ত মানুষ যাকে আপনি নিজের রক্ত দিয়ে নতুন জীবন দিয়েছিলেন। আমার নাম ঈশান চৌধুরী। আমার এই নাম আর আমার পেছনের অন্ধকার অতীত আজ আপনার জীবনকে বিপন্ন করে তুলেছিল। আমাকে মাফ করে দেবেন তুলি, আমি আপনার এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। ঈশান চৌধুরী, দেশের সেই বিখ্যাত শিল্পপতি, আপনি এত বড় লোক হয়েও কেন এভাবে শত্রুদের পেছনে ঘুরে বেড়াচ্ছেন? আর এরা কেন আমাকে মারতে চাইলো? কারণ আমার নিজের পরিবার, আমার নিজের রক্ত আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কিন্তু আজ আমি আপনাকে কথা দিচ্ছি তুলি, আজ থেকে আপনার আর আপনার পরিবারের সুরক্ষার দায়িত্ব আমার পুরো সিকিউরিটি টিম এই বাড়ির চারপাশে থাকবে। আপনার একটা চুলে আঁচড় কাটার ক্ষমতাও এই দেশের কোনো অপরাধীর নেই। তুলি স্তব্ধ হয়ে ঈশানের দিকে তাকিয়ে রইল। যে মানুষটাকে সে সাধন ভেবে বাঁচিয়েছিল, সে যে এত বড় এক সাম্রাজ্যের মালিক এবং তার সুরক্ষার জন্য নিজের জীবন বাজি রেখে এভাবে ছুটে আসতে পারে, তা তুলির কল্পনার বাইরে ছিল। ঠিক তখনই নিয়াজ সাহেব গোয়েন্দা দল নিয়ে ঘরে ঢুকলেন এবং আহত শুটারদের নিজেদের হেফাজতে নিলেন। রফিক সাহেব এসে ঈশানের পাশে দাঁড়ালেন। স্যার, আরিফ রহমানের শ্যাডো নেটওয়ার্কের শেষ আস্তানাটা আমরা গুড়িয়ে দিয়েছি। গ্রামের চৌধুরী বাড়ির বাবা আশরাফ আলী আর মা রাহেলা বেগম এখন সম্পূর্ণ একা, এবং ওনারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন আপনার সাথে দেখা করার জন্য। ওনারা নাকি শেষবারের মতো আপনার কাছে ক্ষমা চাইতে চান। ক্ষমা? যে মা বাবা নিজের সন্তানকে 15 বছর অবহেলা করে খুনিদের হাতে তুলে দিতে পেরেছে, তাদের ক্ষমা করার মতো বড় মন আমার নেই রফিক সাহেব। তবে চৌধুরী বংশের শেষ হিসাবটা আমি মেলাবো। তুলি, আপনি সাবধানে থাকবেন। আমি আবার আসব, শুধু আপনাকে ধন্যবাদ দিতে নয়, আমার এই নতুন জীবনের প্রতিটি ক্ষণও আপনার নামে উৎসর্গ করতে। ঈশান যখন ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন ভোরের সূর্যটা মেঘের আড়াল থেকে উকি দিচ্ছে। তুলি বারান্দার ভাঙা কাছের পাশ দিয়ে নিচে তাকিয়ে দেখলো সেই কোটিপতি যুবকটি গাড়িতে ওঠার আগে একবার উপরে তার দিকে তাকালো এবং মাথা নিচু করে সসম্মানে বিদায় নিল। তুলির বুকের ভেতর তখন এক নতুন অনুভূতির জন্ম হয়েছে। তুলি ঈশানের এই যাত্রা এখনো শেষ হয়নি। মোহাম্মদপুরের সেই পুরনো ফ্ল্যাট বাড়িটার নিচে যখন 4টে দামি কালো গাড়ি স্টার্ট নিল, তখন সকালে নরম আলোয় চারপাশে কুয়াশা পুরোপুরি কেটে গেছে। তুলি বারান্দার ভাঙা গ্রিলটার পাশে এসে দাঁড়ালো। নিচে দাঁড়িয়ে থাকা বডিগার্ডদের বিশাল দল আর চারিদিকে কড়া নিরাপত্তা বলয় তাকে মনে করিয়ে দিচ্ছিল যে একটু আগে তার সাধারণ ড্রয়িং রুমে যে যুবকটি ঝড় তুলে চলে গেল, সে এই দেশের এক অদৃশ্য অধিপতি। তুলি মনের ভেতর এক অদ্ভুত তোলপাড় শুরু হয়েছে। সে যে সাধারণ মানুষকে স্রেফ মানবতার খাতিরে হাইওয়ের পাশ থেকে কুড়িয়ে এনেছিল, সে নাকি দেশের শীর্ষ কোটিপতি ঈশান চৌধুরী। নিজের শরীরে বইতে থাকা ঈশানের সেই ও নেগেটিভ রক্ত যেন এই মুহূর্তে তুলির ধমনীতে এক নতুন শিহরণ জাগিয়ে তুলল। তুলি জানে আজ থেকে তার এই মধ্যবিত্ত শান্ত জীবনটা চিরদিনের জন্য বদলে গেছে। বাবা, তুমি ঠিক আছো তো? লোকটার কথা শুনলে? ও নাকি ঈশান চৌধুরী। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে এত বড় বিপদের জাল ওনার চারপাশে বিছানো রয়েছে, আর ওনার শত্রুরা আমাকে মারার জন্য আমাদের এই ঘরে চলে এসেছিল। আমি ঠিক আছি মা, তবে ওই যুবকের চোখের পানি কোনো অপরাধ হিংস্রতা দেখিনি। দেখেছি আপনজনের দেওয়া চরম ক্ষতের যন্ত্রণা। তুই যার প্রাণ বাঁচিয়েছিস তুলি, সে কোনো সাধারণ মানুষ নয়। ওনার একটা শত্রুর যা ক্ষমতা, ওনার দেওয়া সিকিউরিটি ছাড়া আমরা এখন এক পাও বাইরে যেতে পারবো না। কিন্তু তুই কি সত্যি ওনার এই নতুন দায়িত্ব মেনে নিতে পারবি মা? বাবা, আমি যখন ওনাকে বাঁচিয়েছিলাম তখন ওনার পরিচয় জানতাম না।
কিন্তু আজ যখন উনি নিজের জীবন বাজি রেখে আমাদের বাঁচাতে এই ঘরে ছুটে এলেন, তখন ওনার চোখের সেই মায়া আমি উপেক্ষা করতে পারছি না। উনি যতই কোটিপতি হন না কেন, ওনার এই একা লড়াইয়ে আমি ওনাকে আর একা ছেড়ে দিতে পারবো না। এদিকে ঢাকার গুলশানের প্রধান কর্পোরেট হেডকোয়ার্টারের ৫০ তলার কাজঘেরা আলিশান কেবিনে বসেছিল ঈশান। টেবিলের উপর সাজানো রয়েছে আরিফ রহমানের শ্যাডো নেটওয়ার্কের সমস্ত বাজেয়াপ্ত করা ফাইলের কপি। কিন্তু ঈশানের চোখ সেদিকে না, সে তার টেবিলের উপর রাখা তুলির সেই সাধারণ হাসি মুখের ছবিটার দিকে তাকিয়েছিল। জীবনে প্রথম সে অনুভব করলো তার এই ১,০০০ কোটি টাকার সাম্রাজ্যের চেয়েও মূল্যবান একটা সম্পদ সে খুঁজে পেয়েছে, সে হলো তুলি। ঠিক তখনই কেবিনের দরজা খুলে ভেতরে ঢুকলেন রফিক সাহেব। ওনার পেছনে অত্যন্ত ক্লান্ত এবং অপরাধীর মতো মুখ নিচু করে দাঁড়িয়ে আছেন আশরাফ আলী চৌধুরী এবং রাহেলা বেগম। স্যার, আপনার বাবা আর মা গ্রাম থেকে সরাসরি এখানে এসেছেন। ওনার গত 2 ঘন্টা ধরে বাইরে অপেক্ষা করছিলেন। আপনার সাথে কথা বলাটা ওনাদের জন্য খুব জরুরি। রফিক সাহেব, আপনি বাইরে যান। আর হ্যাঁ, তুলি সুরক্ষার আপডেট কি? ওনারা ঠিক আছেন তো? জি স্যার, তুলি ব্যাম এখন ওনার বাবার সাথেই আছেন। আমাদের ব্ল্যাক ক্যাট সিকিউরিটি ডিউটি টিম ওনার বাড়ির নিচে 24 ঘন্টা ডিউটিতে আছে। ওনার কোনো অসুবিধা হবে না। চমৎকার। এবার আপনারা বলতে পারেন চৌধুরী বাড়ির সম্মানিত জমিদার সাহেব এবং ওনার স্ত্রী আজ এই ভিখারির দৌড়ে কেন এসেছেন। 15 বছর আগে যে ছেলেকে চুরির অপবাদ দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন, তার এই এসআই গ্রুপের বিলাসবহুল সোফায় বসতে আপনাদের লজ্জা করছে না? ঈশানের গলার সেই বরফ শীতল কণ্ঠস্বর শুনে আশরাফ আলী চৌধুরী কাঁপতে কাঁপতে সেখানে এসে দাঁড়ালেন। ওনার চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছিল। রাহেলা বেগম আর হাত ধরে রাখতে পারলেন না। তিনি সরাসরি ঈশানের পায়ের কাছে মেঝেতে বসে পড়লেন। যে মা কোনোদিন ঈশানকে বুকে টেনে নেয়নি, আজ সে নিজের মেজ ছেলে আর জামের পাপের শাস্তি ও রাজকীয় পতন দেখে পুরোপুরি ভেঙে পড়েছেন। ঈশান রে, আমারে তুই কোলাঙ্গার মা বলে একটা লাথি মেরে তাড়িয়ে দে বাবা। তাও এভাবে বলিস না। আমরা জানতাম না যে আরিফ আমাদের এত বড় সর্বনাশ করবে। তোর দাদা জানের খুনের সাথে আমরা জড়িত ছিলাম না রে বাবা। ইমরান আর আরিফ মিলে সব সাজিয়েছিল, আমাদের অন্ধ করে রেখেছিল টাকার লোভে। ঈশান, আমি তোর অপরাধী বাবা। আজ আমাদের চৌধুরী বাড়ির সমস্ত সম্পত্তি ব্যাংক সিল করে দিয়েছে। ইমরান জেলে, আরিফ ও গোয়েন্দা হেফাজতে। আমাদের বাধা গোজার কোনো ঠাঁই নেই। আমরা তোর কাছে সম্পত্তির ভাগ চাইতে আসিনি রে পাগল। শুধু মরে যাওয়ার আগে তোর এই মুখটা দেখে মাফ চাইতে এসেছি। মাফ? বাবা মা 15 বছর ধরে যে ছেলেটা ঢাকার রাস্তায় রাস্তায় নাকে ফুটপাতে জমিয়েছে, যাকে রাতের পর রাত নিজের আপনজনদের অবহেলার স্মৃতি তাড়া করে বেরিয়েছে, তার সেই 15টা বছর কি আপনারা ফিরিয়ে দিতে পারবেন? পারবেন না। দাদাজানকে আপনারা বাঁচাতে পারেননি, কারণ আপনাদের চোখে তখন শ্যাডো নেটওয়ার্কের টাকার লোভ ছিল। চৌধুরী বাড়ির ওই রক্তমাখা ঐতিহ্য আমি আজীবনের জন্য লাথি মেরে ত্যাগ করলাম। রফিক সাহেব, ওনাদের জন্য ঢাকার এক কোনায় একটা সাধারণ ফ্ল্যাট আর ওনাদের বেঁচে থাকার জন্য মাসিক খরচের ব্যবস্থা করে দিন। এর চেয়ে বেশি 1 পয়সাও ওনারা আমার সাম্রাজ্য থেকে পাবেন না। আর আজ থেকে ওনাদের সাথে আমার সব সম্পর্ক শেষ। বাবা মাকে ঘর থেকে বের করে দেওয়ার পর ঈশান সোফায় হেলান দিয়ে বসলো। তার চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল, যা সে হাত দিয়ে মুছে নিল। চৌধুরী বংশের পাপের সাম্রাজ্য সে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে, কিন্তু তার জীবনের গল্প তো এখন অন্য এক সুন্দর বাঁক নিতে শুরু করেছে। সে তার ফোনটা হাতে নিয়ে একটা বিশেষ নাম্বারে ডায়াল করলো। ওপাশ থেকে রিং হওয়ার পর ভেসে এলো এক মিষ্টি ও শান্ত কণ্ঠস্বর। হ্যালো তুলি, আমি ঈশান বলছি। আপনার ঘরের বারান্দার কাজগুলো কি ঠিক করা হয়েছে? আপনার বাবা এখন কেমন আছেন? ঈশান সাহেব, হ্যাঁ, আপনার লোকেরা এসে সব ঠিকঠাক করে দিয়ে গেছে। বাবা এখন শান্ত আছেন। কিন্তু আপনার কথা বলুন, আপনার পায়ের ক্ষতটা কি আবার ফেটে গেছে? আপনার গলার আওয়াজ এত ভারী শোনাচ্ছে কেন? আপনি কি ঠিক আছেন? জীবনের সব যুদ্ধ জিতে যাওয়ার পরও মানুষ যখন নিজেকে একা আবিষ্কার করে তুলি, তখন সে ঠিক থাকতে পারে না। কিন্তু আজ আপনার এই কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে আমার এই কোটি টাকার সিংহাসনটা আপনার মায়াবী হাসির সামনে বড্ড তুচ্ছ। তুলি, আমি কি আজ সন্ধ্যায় আপনার সাথে একটা সাধারণ চায়ের দোকানে দেখা করতে পারি? কোনো বডিগার্ড ছাড়া, কোনো দামি গাড়ি ছাড়া, শুধু আপনার সেই হাইওয়ের পাশে পড়ে থাকা ঈশান হয়ে?
ওপাশ থেকে তুলি কিছুক্ষণ নীরব রইল, তারপর এক মৃদু ও লাজুক হেসে বলল, আমি অপেক্ষা করব ঈশান, তবে এবার আর চায়ের দোকানে নয়, আমাদের এই ছোট্ট মধ্যবিত্ত ঘরের ড্রয়িং রুমের দরজা আপনার জন্য সবসময় খোলা থাকবে। ঈশানের বুকের ভেতর জমে থাকা 15 বছরের অন্ধকার যেন তুলির এই একটা কথাই এক নিমিষেই কর্পূরের মতো উড়ে গেল। দেশের টপ কোটিপতি ঈশান চৌধুরী এবার তার জীবনের আসল রাজকন্যাকে নিজের প্রাসাদে নিয়ে আসার চূড়ান্ত প্রস্তুতি শুরু করলো। সন্ধ্যার পর থেকে ঢাকার আকাশ মেঘলা ছিল, আর রাতের গভীরতা বাড়ার সাথে সাথে তার রূপ নিল এক প্রলয়ঙ্কারী কালবৈশাখীতে। গুলশানের SI গ্রুপের হেডকোয়ার্টারে নিজের রাজকীয় কেবিনের নরম আলোয় বসে ঈশান যখন তুলির সাথে কাটানো সেই মুহূর্তের সুন্দর মুহূর্তটার কথা ভাবছিল, তখন সে জানতো না যে নিয়তির চাকা আবার উল্টো ঘুরতে শুরু করেছে। আরিফ রহমানকে গ্রেপ্তার করে আর চৌধুরী বংশের পাপের সাম্রাজ্যর সিলকালা করে ঈশান ভেবেছিল সে দাবার শেষ চালটা খেলে ফেলেছে, কিন্তু অপরাধের অন্ধকার জগৎ এত সহজে তার অধিপত্য ছাড়ে না। দ্য শ্যাডো নেটওয়ার্কের শিখর যে শুধু আরিফ রহমান বা ইমরান চৌধুরীর মাঝে সীমাবদ্ধ ছিল না, তা ঈশানের নিখুঁত ও নিটোল পরিকল্পনার দেওয়ালে প্রথম বড় ফাটল ধরিয়ে প্রমাণ করলো এক আশঙ্কিক ও দুঃসংবাদ। স্যার, এক চরম সর্বনাশ হয়ে গেছে। আমাদের পুরো পরিকল্পনাটাই ভেস্তে গেছে স্যার। কি হয়েছে রফিক সাহেব? আপনি এভাবে কাঁপছেন কেন? নিয়াজ সাহেব তো আরিফকে নিয়ে জয়েন্ট ইন্টারোগেশন সেলে গেছেন, সেখানে কোনো সমস্যা? স্যার, আধা ঘন্টা আগে ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে পুলিশের প্রিজন ভ্যানের উপর এক ভয়াবহ অ্যাম্বুশ হয়েছে। শ্যাডো নেটওয়ার্কের একটা সুইসাইডাল স্কোয়াড ভারী অস্ত্রশস্ত্র দিয়ে ভ্যানে হামলা চালায়। ওরা 4 জন পুলিশ কনস্টেবলকে অন স্পট খুন করেছে, আর আরিফ রহমানকে ছিনতাই করে নিয়ে গেছে স্যার। শুধু তাই নয়, আরিফ যাওয়ার আগে ইন্টারোগেশন সেলের ব্যাকআপ সার্ভার হ্যাক করে তুলি ব্যামের নতুন সেফ হাউসের লোকেশন আর ওনার বাবার সমস্ত ডিটেলস ডাউনলোড করে নিয়েছে। আমাদের আইটি টিমের মেইন রিক্রিপশন ফাইল এখন ওদের সার্ভারে লাইভ দেখাচ্ছে। রফিক সাহেবের প্রতিটি শব্দ যেন ঈশানের কানে গলানো সীসার মতো লাগলো। তার এতদিনে সাজানো পরিকল্পনা দেশের 1 নম্বর ইন্টেলিজেন্স টিমকে সাথে নিয়ে করা নিখুঁত চাল, সবকিছু এক নিমিষে ধুলোয় মিশে গেল। ঈশানের জল শক্ত হয়ে উঠল, কপালে রাগের রগগুলো ফুলে উঠল। সে বুঝতে পারল আরিফ রহমান শুধু একটা গুটি ছিল। শ্যাডো নেটওয়ার্কের আসল মাস্টারমাইন্ড, সেই অদৃশ্য ফ্যান্টম এখনো পদ্মার আড়ালে বসে রিমোট কন্ট্রোল ঘোরাচ্ছে। আর তাদের প্রথম টার্গেট এখন আর ঈশান নিজে নয়, তাদের টার্গেট হলো ঈশানের একমাত্র দুর্বলতা, তুলি। নিয়াজ সাহেবকে কানেক্ট করুন। ওনার ডিপার্টমেন্টের ভেতরে কোনো ব্ল্যাক শিপ লুকিয়ে আছে, যে আমাদের প্রতিটা মুভমেন্ট আরিফের লোকদের কাছে পাচার করছিল। সাজ্জাদকে বলো মোহাম্মদপুরের তুলির বাড়ির সিকিউরিটি ফোর্সকে যেন এই মুহূর্তে অ্যালার্ট করে। আমি নিজে রওনা হচ্ছি। কিন্তু ঈশান যখন লিফটের দিকে পা বাড়াবে, ঠিক তখনই ওনার পার্সোনাল স্যাটেলাইট ফোনে একটা আননোন ইন্টারন্যাশনাল নাম্বার থেকে কল এলো। স্ক্রিনে কোনো নম্বর ভেসে ওঠেনি, শুধু লেখা প্রাইভেট কলার। ঈশান ফোনটা কানে নিতেই ওপাশ থেকে ভেসে এলো এক যান্ত্রিক মডিফাই ও ভারী কণ্ঠস্বর। সেই হাসিতে কোনো মানবিকতা ছিল না, ছিল এক পৈশাচিক আনন্দ। কে ছোট ভাই ঈশান চৌধুরী? ভেবেছিলে দেশের টপ কোটিপতি হয়ে গেলেই তুমি এই আন্ডারগ্রাউন্ডের রাজা হয়ে যাবে। তুমি আমাদের 20 বছরের পুরনো শ্যাডো নেটওয়ার্কে এক ধাক্কায় শেষ করতে চেয়েছিলে। এই নাও তোমার পরিকল্পনার উপর আমাদের প্রথম পাল্টা আঘাত। এখন জানালার বাইরে তাকিয়ে দেখো, তোমার ওই বিশাল অহংকারের SI টাওয়ারের নিচে কি হচ্ছে। ফোনটা সচল রেখে ঈশান একলাফে তার কেবিনে বিশাল গ্লাস উইন্ডোর সামনে গিয়ে দাঁড়ালো। 15 তলার উপর থেকে সে দেখল SI টাওয়ারের মেন গেটের সামনে দাঁড়িয়ে থাকা তার পার্সোনাল সিকিউরিটি 2টি গাড়ি দাউ দাউ করে জ্বলছে। শ্যাডো নেটওয়ার্কের সুপ্রশিক্ষিত মার্সেনারি দল ভারী আর জিপি আর সাব মেশিন গান নিয়ে পুরো কর্পোরেট বিল্ডিংটা চারিদিক থেকে ঘিরে ফেলেছে। ওনারা মেন গেটে সিকিউরিটি গার্ডদের ওপর নির্বিচারে গুলি চালাচ্ছে। পুরো গুলশান এলাকা এখন গুলির শব্দে আর সাইরেনের আওয়াজে প্রকম্পিত। ঈশানকে ওনার নিজের অর্থের দুর্গে অবরুদ্ধ করে ফেলা হয়েছে, যাতে সে কোনোভাবেই তুলির কাছে পৌঁছাতে না পারে। ঈশান, তুমি এখন গুলশানে বন্দী, আর তোমার সেই রাজকন্যা তুলি, যাকে বাঁচাতে তুমি নিজের জীবন বাজি রেখেছিলে, সে এখন মোহাম্মদপুরের ফ্ল্যাটে আমাদের ব্ল্যাক স্কোয়াডের কবজিতে ছটফট করছে। আরিফ রহমান নিজে যাচ্ছে তুলির সেই সুন্দর মুখটায় এসিড ঢেলে দিতে।
যাতে তুমি সারা জীবন এক জ্যান্ত লাশ হয়ে বেঁচে থাকো। গুড বাই কোটিপতির ছোট ভাই। ফোনটা কেটে গেল। ঈশানের চোখের সামনে নিজের সাম্রাজ্যের পতন আর তুলির ওপর নেমে আসা মৃত্যুর ছায়া। তার মনের ভেতর যে তীব্র আতঙ্ক আর রাগ জন্ম নিল তা তাকে এক অন্য মানুষে রূপান্তরিত করল। সে আর কোনো কর্পোরেট সিও নয়, সে এখন এক জখমি বাঘ। সে রফিক সাহেবের দিকে তাকালো। রফিক সাহেব, বিল্ডিংয়ের মেইন পাওয়ার সাপ্লাই অফ করে দিন, ব্যাকআপ জেনারেটরও বন্ধ করুন, পুরো টাওয়ারকে ঘুটঘুটে অন্ধকারে ডুবিয়ে দিন। আমাদের বডিগার্ডদের নাইট ভিশন গগলস পড়তে বলুন। ওরা যদি ভেবে থাকে ঈশান চৌধুরীকে ওনার নিজের ঘরে এসে মারবে, তবে আজ এই এসআই টাওয়ারই হবে ওদের কবরস্থান। সাজ্জাদ, তুমি আন্ডারগ্রাউন্ড পার্কিং এর গোপন সুড়ঙ্গ দিয়ে আমার আদেশ মতো বুলেট প্রুফ বাইকটা রেডি করো। আমি ছাদ থেকে নামবো না, আমি নিচ দিয়ে ফুড়ে বের হব। 1 মিনিটের মধ্যে পুরো এসআই টাওয়ার অন্ধকারে নিমজ্জিত হলো। বাইরের হামলাকারীরা তখন অন্ধকারের ভেতর ঢোকার চেষ্টা করছিল। ঈশানের বডিগার্ডরা নিখুঁত স্ট্র্যাটেজিতে তাদের উপর কাউন্টার অ্যাটাক শুরু করলো। এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে ঈশান আন্ডারগ্রাউন্ড পার্কিং লটে এসে তার 1200 সিসির ব্ল্যাক স্পোর্টস বাইকটা স্টার্ট দিল। ইঞ্জিনের গর্জন যেন কালবৈশাখীর মেঘের ডাককেও হার মানালো। পার্কিং এর গোপন এক্সিট গেটটা হাইড্রোলিক্স প্রেসারে খুলতে ঈশান বাইকের থ্রোটল পুরো চেপে ধরল। পেছনের চাকা থেকে ধোঁয়া উড়িয়ে বাইকটি মেন রোডের ব্যারিকেড ভেঙে হামলাকারীদের গুলির তোয়াক্কা না করে তীরের বেগে মোহাম্মদপুরের উদ্দেশ্যে ছুটে চলল। ঝড়ের তীব্রতা তখন আরো বেড়েছে। বৃষ্টি বড় বড় ফোঁটা ঈশানের হেলমেটের কাছে এসে আছাড় খাচ্ছিল, কিন্তু তার বাইকের স্পিড মিটার তখন 115 কিলোমিটার আওয়ার স্পর্শ করছে। তার মাথায় শুধু একটা চিন্তা, তুলি যদি আজ শেষ হয়ে যায় তবে তার এই কোটি টাকার সাম্রাজ্য, তার এই রাজকীয় জীবন সবকিছু অর্থহীন হয়ে যাবে। এদিকে মোহাম্মদপুরে সেই শান্ত গলিতে তখন নরক নেমে এসেছে। ঈশানের যে বডিগার্ডরা তুলির সুরক্ষায় ছিল তাদের উপর আচমকা 1 ডজনেরও বেশি শ্যাডো নেটওয়ার্কের শুটার স্নাইপার দিয়ে দূর থেকে সাইড শট করেছে। তুলির ঘরের মেন দরজাটা এবার আর কোনো সাধারণ ধাক্কায় নয়, সরাসরি ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া হলো। ধোয়ার গন্ধ হয়ে যাওয়া ঘরের ভেতর তুলি আর তার বাবা যখন কাশছিল, ঠিক তখনই তার ধোয়ার মাঝখান থেকে হেঁটে ভেতরে ঢুকলো আরিফ রহমান। ওনার হাতে একটা ব্যান্ডেজ, মুখে রক্তমাখা হিংস্র হাসি, আর বাঁ হাতে জ্বলছে একটা বোতল মারাত্মক কনসেন্ট্রেটেড অ্যাসিড। কই রে আমার লক্ষ্মী শ্যালকের জীবনদাতি, তোকে বাঁচিয়ে ঈশান চৌধুরী নিজেকে এই শহরের ডন ভাবছিল। আজ তোর এই সুন্দর মুখটা যখন পুড়বে, তখন দেখব ঈশানের কোটি টাকার অহংকার কোথায় গিয়ে দাঁড়ায়। তোকে মেরেই আমি ঈশানের এই সাম্রাজ্যের শেষ আলোটুকুও নিভিয়ে দিব। তুলি ভয়ে তার বাবাকে জড়িয়ে ধরে পেছনের দেওয়ালে গিয়ে ঠেকল। তার চোখের সামনে আজ সত্যি মৃত্যু দাঁড়িয়ে আছে। সে বুঝতে পারল ঈশানের নিখুঁত পরিকল্পনাকে ওনার শত্রুরা ধূলিসাৎ করে দিয়েছে। কিন্তু এত বড় বিপদের মুখে দাঁড়িয়েও তুলির চোখ দিয়ে পানি পড়ল। তার কণ্ঠে এক অদ্ভুত দৃঢ়তা চলে এলো। সে ঈশানের দেওয়া সেই শক্তির ওপর ভরসা রাখলো। আরিফ রহমান, আপনি যতই চেষ্টা করুন না কেন, আপনি ঈশানকে হারাতে পারবেন না। উনি যদি ওনার নিজের রক্ত দিয়ে গড়া সাম্রাজ্য আমার জন্য বাজি রাখতে পারে, তবে মনে রাখবেন উনি আপনাকে এই পৃথিবীর কোনো কোনায় লুকিয়ে থাকতে দেবেন না। আপনার এই পাপের শাস্তি উনিই দেবেন। ওরে আমার সতী সাবিত্রী নায়িকা, অনেক হয়েছে বড় বড় কথা। এবার তোর এই রূপের অহংকার শেষ করার পালা। এই নে তোর ভালোবাসার উপহার। আরিফ যখন অ্যাসিডের বোতলটা তুলির মুখের দিকে ছুঁড়ে মারতে গেল, ঠিক তখনই মোহাম্মদপুরে সেই গলির মোড়ে এক তীব্র ব্রেকের শব্দ হলো। জানালার কাঁচ ভেঙে একটি ভারী ব্ল্যাক হেলমেট সোজা এসে আরিফ রহমানের কবজিতে আঘাত করল। তীব্র ব্যথায় আরিফের হাত থেকে অ্যাসিডের বোতলটা ছিটকে গিয়ে মেঝেতে পড়ল এবং মেঝের কার্পেট পুড়িয়ে ধোঁয়া বের হতে লাগলো। আরিফ ঘুরে তাকাতেই দেখল ঘরের দরজার চৌকাঠে দাঁড়িয়ে আছে স্বয়ং ঈশান চৌধুরী। তার শরীর রক্ত আর বৃষ্টিতে ভেজা, চোখ দুটো লাল, আর হাতের পিস্তলটা সোজা আরিফের কপাল বরাবর তাক করা। শত্রুদের পাল্টা আক্রমণ ঈশানের পরিকল্পনাকে হয়তো ধুলোয় মিশিয়ে দিয়েছিল, কিন্তু ঈশানের ভেতরে প্রতিশোধের আগুনকে তা আরো 1000 গুণ বাড়িয়ে তুলছে। এবার আর কোনো আইন নয়, কোনো গোয়েন্দা বিভাগ নয়, ঈশান চৌধুরী নিজের হাতে এই
নরপশুদের শেষ বিচার করার জন্য প্রস্তুত। ঘরের ভেতর বাতাস তখন বারুদের গন্ধ আর অ্যাসিডের পোড়া ধোঁয়ায় ভারী হয়ে উঠেছে। দরজার চৌকাঠে দাঁড়িয়ে থাকা ঈশানের শরীর থেকে বৃষ্টির জল আর ক্ষত থেকে তাজা রক্ত চুইয়ে মেঝেতে পড়ছে, কিন্তু ওনার স্থির হাতে নিশানা আরিফ রহমানের কপাল থেকে এক চুলো নয়নি। আরিফ নিজের কবজি চেপে ধরে ব্যথায় চিৎকার করছিল, আর মেঝের কার্পেটে তখন অ্যাসিডের শেষ অংশটুকু ফুসে ফুসে পড়ছিল। তুলি আর তার বাবা দেওয়ালের কোণ ঘেঁষে দাঁড়িয়ে এই ভয়ঙ্কর দৃশ্য দেখছিল। তুলির চোখ দিয়ে পানি পড়লেও ঈশানকে অক্ষত শরীরে এই ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে থাকতে দেখে ওনার বুকের ভেতরে অবরুদ্ধ ভয়টা যেন এক লহমায় কেটে গেল। তুই তুই বেঁচে গেলি কিভাবে? গুলশানের পুরো টাওয়ার আমরা চারপাশ থেকে লক করে দিয়েছিলাম, তোকে ওখানে শেষ করার কথা ছিল। তুই যাদের ভরসায় এই ফাঁদ পেতেছিলি আরিফ ভাই, তাদের লাশগুলো এখন গুলশানের রাস্তায় পড়ে আছে। তোদের ওই শ্যাডো নেটওয়ার্কের ভাড়াটে গুন্ডারা টাকার জন্য লড়ে, আর আমি লড়ি আমার এই নতুন জীবনের অস্তিত্বের জন্য, আমার এই জীবনদাত্রীর সম্মানের জন্য। ঈশানের কথা শেষ হওয়ার সুযোগ না দিয়ে ঘরে ভাঙ্গা জানালার ওপাশ থেকে শ্যাডো নেটওয়ার্কের আর দুজন সশস্ত্র ব্রেকআপ শুটার আচমকা ঘরের ভেতর লাফিয়ে পড়ল। ওদের হাতে ছিল অটোমেটিক সাব মেশিন গান। এক সেকেন্ডের ভগ্নাংশে ঈশান চৌধুরী ডাইনিং টেবিলের ওপরে স্লাইড করে শরীরটাকে শূন্যে ভাসিয়ে দিল। শুটারদের প্রথম ব্রাশ পায়ের ঘরের পেছনে দেওয়াল ঝাঁঝা করে দিল। ঈশান শূন্যেই ওনার হাতের পিস্তল দিয়ে তারপর দুটি নিখুঁত কাউন্টার শট করল। প্রথমে বুলেটটি প্রথম শুটারের কপাল ভেদ করে গেল এবং দ্বিতীয় বুলেটটি অন্য শুটারের বুকের মাঝখানে গিয়ে বিঁধল। দুজনে এক বিন্দু শব্দ করার সুযোগ না পেয়ে মেঝেতে আছাড় খেয়ে পড়ল। সাজ্জাদ, রবিন বিল্ডিং এর পেছনে গলি ক্লিয়ার করো। আপনি আর আপনার বাবা এই টেবিলের নিচে পজিশন নিন যতক্ষণ না আমি বলছি। কেউ মাথা উপরে তুলবেন না। তুলি এক মুহূর্ত দ্বিধা না করে তার বাবাকে টেনে নিয়ে শক্ত কাঠের টেবিলটার নিচে আশ্রয় নিল। তুলির চোখ তখনও ঈশানের ওপর নিবদ্ধ। সে দেখল আজ এক অন্য ঈশানকে, যার সামনে কোনো অন্যায় টিকতে পারছে না। ঠিক তখনই আরিফ রহমান মেঝের ওপাশ থেকে একটি পড়ে থাকা পিস্তল তুলে নেওয়ার জন্য হাত বাড়ালো। ঈশান তা দেখে এক গ্রিপ লাথিতে পিস্তলটি ঘরের অন্য কোণায় ছিটকে ফেলে দিল এবং ওনার ভারী বুট দিয়ে আরিফের সেই ক্ষতবিক্ষত হাতটা সজোরে চেপে ধরল। হাড় ভাঙ্গার মটমট শব্দে আরিফ তীব্র আর্তনাদ করে উঠল। তুই ভেবেছিলি তুই ফ্যান্টমের হয়ে চাল চালছিস? বল, তোদের সে আসল মাস্টার মাইন্ড এখন কোথায় লুকিয়ে আছে? এই ঢাকা শহরের কোন আস্তানায় বসে সে তোদের কন্ট্রোল করছে? আমি বলবো না। তুই আমাকে মারলেও ফ্যান্ডম তোকে ছাড়বে না। ও অলরেডি তোকে আর তোর এই মেয়েটাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার নতুন স্কোয়াড রেডি করে ফেলেছে। তাহলে তুই নিজেই ওনার কাছে চলে যা। ঈশান আরিফকে কলার ধরে এক ঝটকায় তুলে জানালার সেই ভাঙ্গা কাচের ফ্রেমের দিকে ছুঁড়ে মারল। আরিফ রহমান তিনতলা জানালা গলে নিচের গলি পিচঢালা রাস্তায় গিয়ে আছাড় খেল। ঠিক সেই মুহূর্তে মোহাম্মদপুরের ওই পুরো গলি কাঁপিয়ে আবার কয়েকটা কালো মাইক্রোবাস এসে থামল। এবার আর কোনো ছদ্মবেশী শুটার নাই, বরং ফ্যান্টমের মেন কিলার স্কোয়াড গাড়ি থেকে নেমে সরাসরি ভারী রাইফেল দিয়ে পুরো ফ্ল্যাট বাড়িটা লক্ষ্য করে গুলি চালাতে শুরু করলো। কাঁচের টুকরো আর ইটের কণা ঘরের মেতর বৃষ্টির মতো ছিটকে পড়তে লাগলো। ঈশান ওনার পকেট থেকে দুটি স্মোক গ্রেনেড বের করে সেফটি পিন দিয়ে টেনে খুলে ঘরের দুই কোণে ছুঁড়ে মারল। পুরো ঘর এক সাদা ঘন ধোঁয়ায় ঢেকে গেল। ওনার চোখে তখনও নাইট ভিশন মোডে অভ্যস্ত। সে ধীর পায়ে টেবিলের নিচে গিয়ে তুলির হাতটা শক্ত করে নিজের হাতের মুঠোয় নিল। ঈশানের হাতের উষ্ণতা তুলির সমস্ত ভয় দূর করে দিল। তুলি, আমাদের এখান থেকে এখনই বের হতে হবে। ওরা পুরো বিল্ডিং উড়িয়ে দেওয়ার প্ল্যান করছে। আপনি আমাকে বিশ্বাস করেন তো? আমি আপনাকে নিজের জীবনের চেয়েও বেশি বিশ্বাস করি ঈশান। আপনি যেখানেই নিয়ে যাবেন আমি সেখানেই যাব। শুধু আমার বাবাকে বাঁচান। আপনার বাবার দায়িত্ব আমার বডিগার্ডদের। সাজ্জাদ অলরেডি ব্যাকডোর সিকিউর করেছে। আপনি শুধু আমার সাথে পা মেলান। ঈশান তুলিকে এক হাতে জড়িয়ে অন্য হাতে পিস্তল উঁচিয়ে ধোয়ার ভেতর দিয়ে ছাদের সিঁড়ির দিকে ছুটল। পেছনের সিঁড়িঘর দিয়ে তখন আরও তিনজন শুটার উপরে উঠছিল। ঈশান সিঁড়ির রেলিং এর উপর ভর দিয়ে শরীরটাকে ঝুলিয়ে দিয়ে নিচ থেকে উপরের দিকে অন্ধের মতো তিনটি ফায়ার করলো। শুটাররা সিঁড়ি থেকে গড়িয়ে নিচে পড়ে গেল। ঈশান তুলিকে নিয়ে সোজা চারতলা ছাদের উপর চলে এলো। বাইরে তখন কালবৈশাখী ঝড়ো হাওয়া আর মুষলধারে বৃষ্টি। ছাদের উপর এসে দাঁড়াতে ঈশান দেখলো আকাশের বুক চিরে একটি
লোগোবিহীন কালো হেলিকপ্টার অত্যন্ত নিচু দিয়ে ছাদের দিকে এগিয়ে আসছে। হেলিকপ্টারের দরজা খোলা মাত্রই সার্চ লাইটের তীব্র আলো এসে পড়ল ঈশানার তুলির ওপর, আর সেই দরজায় দাঁড়িয়ে এক হাত দিয়ে স্নাইপার রাইফেল তাক করে আছে এক রহস্যময়ী ব্যক্তি, যার মুখে একটি সিলভার কালারের মুখোশ। সে আর কেউ নয়, স্বয়ং দ্য ফ্যান্টম। ঈশান চৌধুরী, শেষ রক্ষা তোমার হলো না। তোমার এই কোটিপতির খেলা আজ এই ছাদেই শেষ হবে। ফ্যান্টম স্নাইপারের ট্রিগার চাপার আগেই ঈশান তুলিকে নিজের শরীরের নিচে ড্রাইভ দিয়ে ছাদের এক বিশাল পানির ট্যাঙ্কের আড়ালে নিয়ে গেল। ফ্যান্টমের বুলেট ট্যাঙ্কের লোহার গায়ে লেগে ইস্পাক তৈরি করলো। ঈশান বুঝতে পারলো এই খেলা ছাদে ভারী হেলিকপ্টারের সামনে ওনার হাতের ছোট পিস্তল দিয়ে বেশক্ষণ টিকে থাকা যাবে না। ওনাকে এবার ওনার জীবনের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর ঝুঁকিটা নিতেই হবে। সে তুলি চোখের দিকে তাকালো, যেখানে শুধু ঈশানের জন্য ভালোবাসা আর ভরসা চকচক করছিল। কালবৈশাখী ঝড় হাওয়া আর মুষলধারে বৃষ্টির মধ্যে মোহাম্মদপুরে সে 4 তলা ছাদটি যেন এক রণক্ষেত্রে পরিণত হয়েছিল। সার্চ লাইটের তীব্র আলোয় পানির ট্যাঙ্কের আড়ালে তুলিকে নিজের শরীরের নিচে আগলে রেখেছিল ঈশান। হেলিকপ্টারের দরজায় দাঁড়িয়ে থাকা সিলভার মুখোশধারী ফ্যান্টম তখনও ওনার স্নাইপার রাইফেল দিয়ে অনবরত গুলি চালাচ্ছিল। লোহার ট্যাঙ্কে বুলেটের আঘাত লেগে আগুনের ফুলকি ছিটতে পড়েছিল চারিপাশে। ঈশান জানতেন শুধু ডিফেন্স করে এই আন্তর্জাতিক অপরাধীর হাত থেকে বাঁচা অসম্ভব। ওনাকে এখন শেষ চালটি চালতে হবে। সে পকেট থেকে ওনার পার্সোনাল স্যাটেলাইট রিমোটটি বের করে একটি লাল বাটনে চাপ দিলেন। ফ্যান্টম, তুই ভেবেছিস আমি তৈরি না হয়ে তুলিকে নিয়ে এই খোলা ছাদে এসেছি? ওপরে তাকিয়ে দেখ, এই আকাশের মালিক এখন কে? ঈশানের কথা শেষ হতে না হতে মেঘে ঢাকা আকাশ চিরে তীব্র গতিতে ধেয়ে এলো বাংলাদেশ বিমান বাহিনীর 2টি অত্যাধুনিক গানশিপ হেলিকপ্টার, যা নিয়াজ সাহেবের বিশেষ গোয়েন্দা কমান্ডো টিম পরিচালনা করছিল। একই সাথে ছাদের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ল সাজ্জাদ, রবিন এবং 1 ডজন সশস্ত্র কমান্ডো। বিমান বাহিনীর গানশিপের ভারী লেজার লক হতেই ফ্যান্টমের পাইলট ভয় পেয়ে হেলিকপ্টার ঘুরিয়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু ঈশান ততক্ষণে ট্যাঙ্কের আড়াল থেকে বেরিয়ে এসে মাটিতে হাঁটু গেড়ে বসে ওনার হাতে বিশেষ স্নাইপার রাইফেল দিয়ে ফ্যান্টমের হেলিকপ্টারের রোটর ব্লেড লক্ষ্য করে 2টি নিখুঁত শট করলেন। তীব্র বিস্ফোরণে হেলিকপ্টারটি ছাদ থেকে কিছুটা দূরে এক পরিত্যক্ত খালি মাঠে গিয়ে আছাড় খেয়ে পড়ল। কমান্ডাররা দ্রুত সেই ধ্বংস স্তূপে গিয়ে ঘিরে ফেলে ফ্যান্টমকে। জীবিত অবস্থায় টেনে বের করলো। ওনার মুখে সিলভার মুখোশটা টান দিয়ে খুলে ফেলতেই নিয়াজ সাহেব চমকে উঠলেন। এই লোক আর কেউ নয়, চৌধুরী বংশের এক সময়কার প্রধান আইনি উপদেষ্টা এবং দাদাজানের পরম বিশ্বস্ত ব্যারিস্টার রফিকুল ইসলাম, যিনি গত 20 বছর ধরে পদ্মার আড়ালে থেকে শ্যাডো নেটওয়ার্কের সুতো নাড়াচ্ছিলেন। এই ঘটনার ঠিক 3 দিন পর নওগাঁর নিয়ামতপুরের সেই ঐতিহ্যবাহী চৌধুরী বাড়ির বিশাল উঠোনে এক অভূতপূর্ব সমাবেশের আয়োজন করা হয়েছে। গ্রামের হাজার হাজার মানুষ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং দেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমের সাংবাদিকরা সেখানে উপস্থিত। আজ থেকে ঠিক 15 বছর আগে এই উঠোনের এক ঝড় রাতে এক নিষ্পাপ কিশোরকে চুরির অপবাদ দিয়ে পিটিয়ে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল। আজ সেই উঠোনের মাঝখানে পাতা হয়েছে এক রাজকীয় মঞ্চ। মঞ্চের এক পাশে অপরাধীর মতো হাত করা পরে দাঁড়িয়ে আছে মেজো ভাই ইমরান চৌধুরী এবং হুইল চেয়ারে ব্যান্ডেজ নিয়ে বসে আছে আন্ডারগ্রাউন্ডের ডন আরিফ রহমান। আর মঞ্চের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন ঈশানের জন্মদাতা পিতা আশরাফ আলী চৌধুরী ও মা রাহেলা বেগম। বিশেষ আদালতের ম্যাজিস্ট্রেট এবং গোয়েন্দা প্রধান নিয়াজ আহমেদ যখন মাইকের সামনে এসে দাঁড়ালেন, তখন পুরো এলাকা নিস্তব্ধ হয়ে গেল। নিয়াজ সাহেব দাদাজানের সেই উদ্ধার হওয়া আসল ডায়েরি এবং ফ্যান্টম ব্যারিস্টার রফিকুলের জবানবন্দি সবার সামনে পাঠ করতে শুরু করলেন। আজ থেকে 15 বছর আগে চৌধুরী বাড়ির ছোট ছেলে ঈশান চৌধুরী ওনার দাদাজানের সিন্দুক থেকে কোনো টাকা বা গহনা চুরি করেননি। আসল সত্য হলো, ঈশানের দাদাজান যখন জানতে পারেন যে ওনার বড় জামাই আরিফ আর মেজো ছেলে ইমরান চৌধুরী আন্তর্জাতিক অপরাধ চক্রে শ্যাডো নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে দেশের টাকা পাচার করছে, তখন তিনি ওনার সমস্ত বৈধ সম্পত্তি আর জমিদারি ছোট নাতি ঈশানের নামে উইল করে যান। এই উইলটি ধামাচাপা দেওয়ার জন্য
এবং ঈশানকে চিরদিনের জন্য দাদাজানের কাছ থেকে দূরে সরাতে আরিফ আর ইরমান মিলে ওনার পড়ার টেবিলে দাদাজানের সিন্ধুকের গহনা লুকিয়ে রেখে চুরির এক মিথ্যা নাটক সাজিয়েছিল। আজ আইনি ও বৈজ্ঞানিক তদন্তে প্রমাণিত যে ঈশান চৌধুরী সম্পূর্ণ নির্দোষ এবং চৌধুরী বংশের একমাত্র বৈধ উত্তরাধিকারী। নিয়াজ সাহেবের এই ঘোষণার সাথে সাথে পুরো গ্রামবাসী করতালি দিয়ে উঠল। মেজ ভাই ইমরান আর আরিফ রহমানের দিকে তাকিয়ে গ্রামের মানুষ থুতু ফেলতে লাগলো। নিজের মা রাহেলা বেগম আর বাবা আশরাফ আলী চৌধুরী তখন কান্নায় ভেঙে পড়ে নিজেদের ভুল বুঝতে পারলেন। ওনারা বুঝতে পারলেন যে সন্তানকে ওনারা পথের ভিখারি বানিয়ে তাড়িয়েছিলেন, সে আজ নিজের যোগ্যতার সততাই দেশের 1 নম্বর কোটিপতি হয়ে ফিরে এসেছে, আর ওনাদের লোভী সন্তানরা আজ ওনাদের রাস্তায় বসিয়েছে। ঠিক তখনই একটি বিলাসবহুল রাজকীয় গাড়ি এসে চৌধুরী বাড়ির তোরণের সামনে থামলো। গাড়ির দরজা খুলে ধীর পায়ে নেমে এলেন ঈশান চৌধুরী। আজ ওনার পরনে কোনো যুদ্ধের পোশাক নেই, পরনে এক চমৎকার সাদা শেরওয়ানি। গাড়ি থেকে নেমে ঈশান নিজের অন্য পাশের দরজাটি খুলে দিলেন এবং পরম মায়ায় যার হাত ধরে নামিয়ে আনলেন সে আর কেউ নয়, আমাদের গল্পের আসল নায়িকা তুলি। তুলির পরনে লাল বেনারসি শাড়ি, কপালে ছোট্ট টিপ আর চোখে এক অপার্থিব সুখের আলো। তুলির বাবাও ওনাদের সাথে গাড়ি থেকে নামলেন। ঈশান ধীর পায়ে ওনার মা বাবার সামনে এসে দাঁড়ালেন। রাহেলা বেগম ঈশানের হাত ধরে কেঁদে উঠলেন। বাবা ঈশান, আমাদের তুই মাফ করে দে, আমরা তোকে চিনতে পারিনি, আমাদের সমস্ত অহংকার আজ ধুলোয় মিশে গেছে। তুই আজ এই বাড়ির মালিক, আমাদের তাড়িয়ে দিলেও আমাদের কোনো ক্ষোভ নেই বাবা। আমি আপনাদের তাড়িয়ে দেব না মা। যে চৌধুরী বাড়ির নামে এই নোংরা অপবাদ আর অপরাধ মিশেছিল, আমি আজ এই পুরো জমিদারি আর চৌধুরী বাড়িটাকে একটি সরকারি ট্রাস্টের অধীনে দান করে দিলাম। আজ থেকে এই বিশাল বাড়িটি হবে একটি আধুনিক এতিমখানা এবং কৃষি গবেষণাগার। আর আপনাদের থাকার জন্য আমি ঢাকার যে ফ্ল্যাটটা দিয়েছি, আপনারা সেখানেই সসম্মানে শেষ জীবনটা কাটাবেন। চৌধুরী বংশের পাপের অধ্যায় আজ এখানেই শেষ হলো। জমিদারি আর লোক দেখানো অহংকার ত্যাগ করে ঈশান যখন তুলির দিকে তাকালেন, তখন ওনার চোখে আর কোনো প্রতিশোধের আগুন ছিল না, ছিল এক মহাসমুদ্রের মতো শান্ত ভালোবাসা। সে তুলির হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে সবার সামনে ঘোষণা করলেন, 15 বছর আগে এই গ্রাম আমাকে একলা করে তাড়িয়ে দিয়েছিল। আমি 1000 কোটি টাকা কামিয়েও শান্তিতে ঘুমাতে পারিনি। কিন্তু হাইওয়ের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার পর এই মেয়েটি যখন আমাকে নিজের রক্ত দিয়ে বাঁচিয়েছিল, সেদিন আমি আমার জীবনের আসল কোটিপতির সন্ধান পেয়েছি। তুলির এই পবিত্র ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় সম্পত্তি। আজ এই গ্রামবাসীর সামনে, আমার দাদাজানের আত্মার সামনে আমি তুলিকে আমার অর্ধাঙ্গিনী হিসেবে গ্রহণ করছি। তুলি ঈশানের চোখের দিকে তাকিয়ে এক মধুর ও লাজুক হাসলো। ওনার এই হাসির সামনে আজ এসআই গ্রুপের 1000 কোটি টাকার সিংহাসনটাও বড্ড ফিকে মনে হচ্ছিল। তুলি জানতো ওনার ভালোবাসার মানুষটি আজ ওনার সমস্ত দুঃখ আর অতীতকে জয় করে এক নতুন আলোয় ফিরে এসেছে। বিকেলের মিষ্টি সূর্যটা যখন চৌধুরী বাড়ির ওপর হেলে পড়ল, তখন চারপাশের পাখিদের কলকাকলিতে এক উৎসবের আমেজ নেমে এলো। এতিমখানার শিশুরা নতুন জামা পরে চারিদিকে হাসাহাসি করছে। দীর্ঘ 15 বছরের অবহেলা, কষ্ট, কুয়াশা আর রক্তের দাগ মুছে ঈশান আর তুলির জীবন এক নতুন এবং চিরস্থায়ী সুখের বাঁধনে জড়িয়ে গেল। কুৎসিত অপবাদের অবসান ঘটিয়ে সত্যের জয় হলো এবং এক চমৎকার হ্যাপি এন্ডিং এর মাধ্যমে শেষ হলো চৌধুরী বাড়ির অবহেলিত ছোট ছেলের এক রাজকীয় রূপকথা।